নমস্কার বন্ধুরা, আমি অলোক রঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনার নিজের চ্যানেল 22 বর্ধমান। আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে প্রত্যেক সোমবার সন্ধ্যে 7টার সময় আমাদের আমার করানো যে 18 মাস ধরে, গত 18 মাস ধরে আমার করানো ম্যাথের 100% সলিউশন, যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথমেটিক্স বইটার 100% সলিউশন আপনারা প্রত্যেক সোমবার সন্ধ্যে 7টার সময় পাচ্ছেন। আজকে তারই একটা চ্যাপ্টারের একটা ক্লাস শুরু হতে চলেছে। যদি এর আগের পার্টগুলো এবং আগের চ্যাপ্টারগুলো আপনারা দেখে না থাকেন তাহলে প্লে লিস্ট থেকে দেখে নেবেন। তবে আজকের যে ক্লাস, অর্থাৎ এই যে প্রত্যেক সোমবার সন্ধ্যে 7টার সময় যে ক্লাসটা আপনারা পাবেন, সেটা পিএসসি, এসএসসি, ডাব্লিউবিসিএস এর মতো বড় বড় পরীক্ষা, একদম গ্রুপ ডি থেকে নিয়ে এই ধরনের পরীক্ষার প্রিলিমিনারি এবং কিছু পরীক্ষার মেন 100% গ্যারান্টি দিয়ে আপনারা পাস করতে পারবেন এবং অবশ্যই কমন পাবেন, অন্তত সেম প্যাটার্নের পাবেন। তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করব যে যদি পাস করতে চান বা অঙ্ক শিখতে চান, যারা যারা আমাদের ক্লাসগুলো পেতে চাইছিলেন তারা কিন্তু একটা ক্লাসও মিস করবেন না। আর দেরি না করে তাহলে আজকের ক্লাসে চলে যাওয়া যাক। চলে আসি আজকের ক্লাসে। আগের দিনের ক্লাসে 37-38 যে ব্যাপারটা ছিল, যে অঙ্ক দুটো ছিল 37-38, এখানে বোধহয় কারো কারো একটু সমস্যা ছিল, লাস্ট একটু তাড়াহুড়ো করে বলেছিলাম, তো আমি আজকে সেটা দিয়েই শুরু করব। ঠিক আছে, তারপরে আমি জাস্ট একটুখানি বলে দিয়ে শুরু করব, তারপর আমি চলে যাব আজকের ক্লাসে 39 থেকে। ঠিক আছে, 37-এর অঙ্কটা ছিল যে হাউ মেনি নাম্বারস ফ্রম 1 to, আচ্ছা এটা না দিয়ে আমি একটা নর্মালি একটা বলে দিই। মনে করেন কতগুলি সংখ্যা আছে 1 থেকে 30 পর্যন্ত। 1 থেকে 30 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যারা 10 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? 1 থেকে 30 পর্যন্ত মানে এটা হচ্ছে ফ্রম টু 1 থেকে 30 পর্যন্ত, তার মানে 1ও দলে থাকবে 30ও দলে থাকবে। এরকম কতগুলি সংখ্যা আছে যারা 10 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার আমি 1 থেকে শুরু করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, গিয়ে 10-এ পেলাম প্রথম সংখ্যা যে 10 দ্বারা বিভাজ্য। আবার 11 12 13 14 15 করে চলে গেলাম, গিয়ে 20 পেলাম দ্বিতীয় সংখ্যা যেটা 10 দ্বারা বিভাজ্য। আবার যেতে যেতে একদম 30-এ গিয়ে পেলাম তৃতীয় সংখ্যা যেটা 10 দ্বারা বিভাজ্য। তার মানে কটা সংখ্যা পেলাম দেখো? 3টে। তো এইরকম 3টি আমি 10-এর ঘরে নামতা পড়ে যেতে যেতে গিয়ে আমি না হয় 3টে পেলাম, কিন্তু সংখ্যাটা এটা যদি আরো অনেক বড় থাকতো তাহলে কি আমি এরকম নামতা পড়ে পড়ে যেতাম? তা সম্ভব হতো না। তখন কি করবো? একবারে উত্তর বার করার জন্য এই 30-কে জাস্ট 10 দিয়ে ভাগ করে দেবো, দিয়ে দেখবো যে 30-এর মধ্যে এখন কটা 10 আছে, দেখলাম যে 3টে, মানে উত্তর হচ্ছে 3। ঠিক আছে, এটা ফ্রম আর টু। এবার ফ্রম আর টু তে 1 থেকে নিয়ে 30 পর্যন্ত হলো, কিন্তু এটাই যদি বিটুইন হতো তাহলে কি দাঁড়াতো? যদি এরকম থাকতো বিটুইন 1 and 30, এইটা যদি অ্যান্ড থাকতো আর এইটা যদি বিটুইন হতো, মানে 1 এবং 30-এর মধ্যে, তো 1 এবং 30-এর মধ্যে যদি হয় তাহলে এই 1টাও বাদ চলে যাবে, 30টাও বাদ চলে যাবে। তাহলে কোন পর্যন্ত চেক করব? তখন 2 থেকে নিয়ে 29 পর্যন্ত আমাকে চেক করতে হবে। এবার আমি মনে করেন যেটা একই অঙ্ক 10 দ্বারা বিভাজ্য, কেমন যে অঙ্কটা হচ্ছে 1 এবং 30-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 10 দ্বারা বিভাজ্য। এবার 1 এবং 30-এর মধ্যে যদি হয় তাহলে আমি 2 থেকে শুরু করবো, 2 3 4 5 6 7 8 9 10, গিয়ে 10-এ গেলাম প্রথম, 11 12 13 14 করে 20-তে গিয়ে পেলাম দ্বিতীয়, তারপরে 21 22 23 24 25 26 করে 29 পর্যন্ত গেলাম, দেখলাম আর কেউ নেই, কারণ আমি তো 30 পর্যন্ত পৌঁছাতে পারছি না। অঙ্কটা তো বলেছে 1 এবং 30-এর মধ্যে, 30-কে তো নিতে বলেনি। তো আমি যেহেতু 30 পর্যন্ত পৌঁছাতে পারলাম না, তাই আমার দুটোতেই সীমাবদ্ধ হয়ে যেতে হলো। এটাও চেক করব কিভাবে? ওই 10 দিয়েই ওই কি করব, 29-কে ভাগ করব। আমি করতেই পারি 29-কে ভাগ, কিন্তু 10 দিয়ে 29-কে ভাগ করতে গেলে আমাকে হয়তো একটু ভাবতে হতে পারে। এটা 10 দিয়ে যদি করি আমি, তাহলে 10 দিয়ে 20 দিয়ে 9 অবশিষ্ট রইল, আমার উত্তর 2 একবারে পেলাম। কিন্তু আমার ভাগের সুবিধার জন্য আমি এখানে 29 না লিখে যদি আমি এই 30টাই লিখে দিতাম এবং মনে মনে রাখতাম যে 10 দিয়ে তো 30 ভাগ করলে মিলবে, তাহলে ওটাকে আমরা নেব না, দিয়ে কত হবে এখানে সেই 3 হবে, 3 10 30 মিলে গেল, এই 3 থেকে একটাকে আমরা কমিয়ে দেব উত্তর করার সময়। কেন না, যে 30-কে আমরা নিচ্ছি এও তো 10 দিয়ে ভাগ চলে গেল,
তাহলে ওকে তোমার বাদ দিতে হবে। বাস্তবে তো আমার 29 পর্যন্ত যাওয়ার কথা, কেমন? তো সেইটা হিসেব করে দেখবেন, ছোট সংখ্যা হোক বড় সংখ্যা হোক, আপনি ওইভাবে ভাগ করে নেবেন। ফ্রম আর টু দিয়ে খেয়াল রাখবেন। হুম। এবার যদি ভাগফলটা মিলে যায়, মনে করুন বলেছে এরকম বিটুইন বলে দিয়েছে, মানে 1 এবং 30-এর মধ্যে, আবার কি, তাহলে 30কে আমি ভাগ করছি, ভাগফল তো মিলে যাবেই। তো যখন বিটুইন বলবে তখন যদি ভাগফল মিলে যায়, জানবেন যে এখানে তাহলে একটা বেশি হয়ে যাচ্ছে, একটাকে আমাকে বাদ দিতে হবে। যে দিক দিয়ে খুশি আপনি ভাবতে পারেন। কিন্তু এটা ছোট সংখ্যা, যেটা আপনার গ্রিপে, সেরকম সংখ্যা দিয়ে সারা জীবন আপনি টেস্ট করে যাবেন, তারপরে বড় বড় সংখ্যায় যাবেন, সেম লজিক অ্যাপ্লাই করে। ঠিক আছে? আজকের ক্লাসটা যে অঙ্কটা দিয়ে শুরু করব, সেই অঙ্কটা কিন্তু আমাদের ইউটিউব ভিডিওতে খুব সম্ভবত 1.5 লক্ষের উপরে, 1.5 লক্ষ কি আরো অনেক বেশি ভিউ হয়েছে বোধহয়। গরু মহিষের অঙ্ক, এই কনসেপ্টটা এখনো পর্যন্ত কেউ শোনেনি। মানে যতজন আমি আমার ভিডিও দেখেছেন, কমেন্ট করেছেন, তাদের প্রত্যেকের কথা তো এই কনসেপ্টটা আমার আগে কখনো কারো কাছে শোনেনি। কারণ এই কনসেপ্টটা উৎপত্তি হওয়ার কথাই নয় কোথাও, কনসেপ্টটা তো আমাদেরই উৎপত্তি। তো সেজন্য কোথাও না শোনারই কথা। ঠিক আছে? ছোটবেলায় আমরা করেছি, ছোটবেলা বলতে দেখবেন ক্লাস 5-6-এ গরু মহিষের অঙ্ক, সেই গরু মহিষের দাম দিয়ে আছে না, সেই গরু মহিষের অঙ্ক ছিল বিখ্যাত অঙ্ক, পিতা পুত্র আর গরু মহিষ, সেটা আমাদের একদম বিখ্যাত অঙ্ক, পরীক্ষায় 110% গ্যারান্টি দিয়ে আসতো। আসতো না? আসতো। সেই অঙ্কটাই আমরা ওই রকম স্কুল লেভেলের বাদ দিয়ে এখন বড় হয়ে গেছি, চাকরির পরীক্ষায় অন্য স্টাইলে আমাদেরকে করতে হবে। অঙ্কটা আমি একবার রিডিং পড়ছি, দেখুন। যাদের বাংলা নিয়ে সমস্যা নেই, ইংরেজি নিয়ে সমস্যা আছে, তাদের জন্য। এ ম্যান purchased 15 cows and buffaloes by rupees 33,000। মানে একটা লোক 15টা কাউজ অ্যান্ড বাফেলোজ মানে গরু এবং মহিষ কিনলেন। কটা? 15টা। কত টাকা দিয়ে? 33,000 টাকা দিয়ে। আমরা স্কুলে পড়েছি, এক ব্যক্তি 33,000 টাকা নিয়ে বাজারে গেলেন, দিয়ে 15টি গরু ও মহিষ কিনলেন। ঠিক সেই রকমই ল্যাঙ্গুয়েজ, যে 15টা গরু এবং মহিষ কিনতে গেছেন, 33,000 টাকা নিয়ে ভদ্রলোক বাজারে গেছে। দ্য কস্ট অফ ইচ কাউ, প্রত্যেকটা গরুর দাম, ইজ 2,000, 2,000 টাকা। ভাববেন না যে গরুর দাম এত কম কেন হবে, এটা মাথার মধ্যে আনবেন না, কারণ এটা অনেক আগের গল্প, ছোট গরু। প্রতিটা গরুর দাম 2,000 টাকা। অ্যান্ড দ্যাট ইজ দ্য বাফেলো ইজ 2,500। দ্যাট ইজ দ্য বাফেলো মানে একই সেন্টেন্স আগের মতো, মানে হচ্ছে বাফেলোর দাম 2,500 টাকা। কি দাঁড়ালো? এক ব্যক্তি 33,000 টাকা নিয়ে বাজারে গেলেন 15টা গরু মহিষ কিনতে। প্রতিটি গরুর দাম 2,000 টাকা এবং প্রতিটি মহিষের দাম যদি 2,500 টাকা হয়, দ্য ম্যান পারচেজ হাউ মেনি কাউজ এন্ড বাফেলোজ। তাহলে ওই লোককে কতগুলো গরু এবং কতগুলো মহিষ কিনলেন, এটা আলাদা আলাদা জানতে চাইছে, কিন্তু একসাথে বলে দিয়েছেন যে ভদ্রলোক 15টা কিনেছেন। ঠিক আছে? বলো, ক্লাস নিচ্ছে। তাহলে কি দাঁড়ালো ফাইনালি, যে ওই ভদ্রলোক হচ্ছে 15টা, টোটাল গরু এবং মহিষ কটা কিনেছেন? 15টা। আপনাকে কি করতে হবে? 33,000 টাকা নিয়ে যে বাজারে গেলেন উনি, না, এটা আগে আপনাকে লিখে নিতে হবে। এবারে গরু আর মহিষ মিলে কটা কিনেছেন? 15টা। খেয়াল রাখুন, এই যে গরু এবং মহিষ মিলে 15টা, প্রতিটা গরুর দাম অর্থাৎ কাউজের দাম হচ্ছে কত? 2,000। আর বাফেলোজ মানে মহিষের দাম হচ্ছে 2,500। এটা আপনার কাছে ডেটা রয়েছে। কোন কোন টাইপের অঙ্ক এর মধ্যে আছে দেখুন, গরু মহিষ কেনা বেচা, হাঁস মুরগি কেনা বেচা, কোনো একটা, আমাদের 3টে অঙ্ক এখানে আছে, কোনো একটা স্কুলে ছেলে মেয়েদের মধ্যে টাকা পয়সা বিতরণ, এই এক টাইপের অঙ্ক, সেম একদম একই প্যাটার্ন। তারপর অনেক সময় দেখবেন যে অঙ্কটা আমরা এখানে দিতে পারিনি, সেটা হচ্ছে দেখবেন মানুষের মাথা, মানে মাথার পায়ের সংখ্যা গুণে নিয়ে কতগুলো অঙ্ক থাকে, যে এতগুলি মাথা আছে, এতগুলি পা আছে, মানুষ আর হয়তো গরু মিশিয়ে। তো সেখানেও কিন্তু সেম স্টাইল, একই লজিক কাজ করবে। আমরা কি করব, প্রথমে যে কটা গরু মহিষের কথা বলবে বা যে কটা হাঁস মুরগি কেনার কথা বলবে বা যতগুলো স্টুডেন্টের মধ্যে টাকা ডিভাইড করে দেওয়ার কথা বলবে, ততগুলো ঘর কেটে নেব এখন আপাতত, শেখার সময়, পরীক্ষার হলে নয়। এখানে 15টা বলেছে, তাই আমি কি করব, তাই আমি 15টা ঘর কেটে নিলাম। আচ্ছা, আর একটা দরকার, এই যে নিলাম, লাল কালি লাগবে। তো এই যে 15টা ঘর কেটে নিলাম, আমি ধরে নিচ্ছি 15টা গোয়াল আছে। ঠিক। এবারে দেখবো যে গরু মানে কাউজ আর বাফেলো এর মধ্যে কোনটার হিসাবটা করতে বেশি সুবিধা। তার মানে মাল্টিপিল করতে হবে আমাকে, তো মাল্টিপিল 2,000-এর মাল্টিপিল করতে সুবিধা নাকি 2,500-এর মাল্টিপিল করতে সুবিধা? আমি জানি 2,000-এর মাল্টিপিল করতে সুবিধা। আমি ধরে নেবো যে 15টাই গরু কিনে নেওয়া হয়েছে, যে কটা কেনা হয়েছে 15টাই গরু। তার মানে 15টা ঘরেই এই 2,000 টাকা দামের আমি গরু বসিয়ে দিলাম। কেমন? আপনারা একটা অঙ্ক শিখতে গিয়ে লিখে নেবেন, তারপরে জীবনে আর কোনোদিন লিখবেন না। জাস্ট একটা নিজের খাতায় একটা লিখে নেবেন।
তারপরে মুখে মুখে হিসেব হয়ে যাবে, মাথায় মাথায় হিসেব হয়ে যাবে। 15টা ঘরে আমি লিখে দিলাম এটা 2000 টাকার সব কটা গরু আছে, ভেবে নেওয়া সব কটা গরু, ঠিক। এবারে আমি যদি 15টাই 2000 টাকা দামি গরু কিনে নিই, তাহলে এই যে 15টাই 2000 টাকা দামি গরু কিনে নিই, তাহলে আমার কত টাকা চলে যাবে? 30,000 টাকা খরচ হবে। কিন্তু আমি বাজারে গেছিলাম কত টাকা নিয়ে? 33,000 টাকা নিয়ে, মানে এখন আমার কাছে 3,000 টাকা আছে। তো এই যে 33,000 টাকা নিয়ে বাজারে গেছিলাম আর 30,000 টাকা খরচ হলো, মানে আমার কাছে এখনো 3,000 টাকা বেঁচে গেল। আমি এটাকে কি করব? গরু এবং মহিষের দামের যে ফারাকটা সেই নোটে ভাঙিয়ে নেব। গরু এবং মহিষের দামের ফারাক দেখুন 500 টাকা, মানে গরুর দাম 2,000, মহিষের দাম 2,500, তাহলে 500 টাকার ফারাক। তো আমি কি করবো? এই 3,000 টাকা যেটা আমার কাছে বাড়তি আছে ওটাকে আমি 500 টাকার নোটে ভাঙিয়ে নেবো, দিয়ে দেখলাম 6টা নোট পেলাম, ঠিক। এ 6টা নোট যখনই পাবো আমি কি করব? ওই 6টা নোট নিয়ে আমি 6টা ঘরে যে গরু ছিল সেই 6টা ঘরে আমি কি করব? 500 টাকা করে দিয়ে চলে যাব। তাহলে আমার কি হবে? টাকাও শেষ, হাতে কোনো টাকা নেই। দেখুন 6টা ঘরে আমি 500 টাকা ভরে দিলাম, দেওয়ার পরে এই 6টা ঘরে এখন কি হয়ে গেল? 6টা ঘরে 2,500 টাকার মহিষ হয়ে গেল। গরুগুলোকে জেন্ডার চেঞ্জ করে মহিষ বানিয়ে দিলাম। তাহলে আমার এই যে 6টা ঘরে আমি পেলাম 2,500 টাকার জিনিস, তার মানে আমার মহিষ হচ্ছে কটা? বাফেলো 6টা। আর বাকি দেখুন, বাকি কটা ঘর রয়েছে? বাকি 9টা ঘরে 2,000 টাকা পড়ে আছে, মানে 2,000 টাকা কার দাম ছিল? গরুর। তাহলে বাকি 9টা হচ্ছে গরু। বোঝা গেল? 6টা হচ্ছে মহিষ, 9টা হচ্ছে গরু। আমি লাস্টের টুকু আরেকবার বলে দিই, বা পুরোটা এক ঝলক বলে দিই। 33,000 টাকা নিয়ে দোকানে গেছে, 15টা গরু বাজারে, 15টা গরু মহিষ কিনতে, গরুর দাম 2,000 টাকা, মহিষের দাম 2,500 টাকা। আমার যেটা হিসেব করতে সুবিধা আমি ধরে নেবো সবকটাই তাই কেনা হয়েছে। এবার 15টা যেহেতু কিনতে গেছে গরু মহিষ মিলে, আমি ঘর কেটে নেবো 15টা। যেটার সুবিধা আমার হিসাব করতে আমি সেটাই ধরে নেবো, 2,000 টাকার সুবিধা গরু। আমি সব কটা গরু কেনা হয়েছে ধরে নিয়েছি, 15টাই গরু। 15টা গরু কিনতে গেলে আমার চলে গেল কত? 30,000 টাকা চলে গেল। আমার হাতে এখনো কত আছে? 3,000 টাকা আছে, কেননা 33,000 নিয়ে বাজারে গেছিলাম। এবার 3,000 টাকা আমি 500 টাকার নোটে ভাঙাবো। কেন? না, গরু আর মহিষের দামের পার্থক্য হচ্ছে 500 টাকা, তাই আমি 500 টাকার নোটে ভাঙিয়ে 6খানা নোট পেলাম। এই 6টা নোট আমি কি করবো? ওই যে গরুগুলো কিনেছিলাম তার মধ্যে 6টা ঘরে আমি 500 টাকা দিয়ে 2,500 টাকা বানিয়ে দেবো। দিয়ে তাহলে 2,500 টাকা কার দাম ছিল? মহিষের দাম। তার মানে ওই 6টা মহিষ, যেই 6টা মহিষ পেলাম বাকি 9টা তখন গরু হয়ে গেল, কারণ 9টা ঘরে গরু রয়ে গেল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এক্ষেত্রে হয় কি, যেহেতু আমি কম দামি গরুটা কিনেছি তাই আমার কাছে টাকা টাকা থেকে গেছে হাতে। কিন্তু আমি যদি বেশি দামি জিনিসটা কিনে নিতাম সব কটাই, তাহলে আমার শর্ট পড়ে যেত, তখন ওই ঘরগুলো থেকে টেনে বার করে আনতে হতো। এটা আমি পরের অঙ্কটাতে দেখাচ্ছি। আচ্ছা, যাদের যাদের অনেকে বলছেন যে যাদের সাউন্ড থেমে যাচ্ছে, মানে আমার কথা শুনতে পাচ্ছেন না বা ভিডিও স্টপ হয়ে যাচ্ছে, তাদের কিন্তু নিজের নেটের প্রবলেম, নিজের এলাকার ইন্টারনেটের স্পিডের জন্য এটা হচ্ছে। আপনি একটু স্পিডটা ঠিক করে নিন, ঠিক আছে? কিংবা সারাদিন ওই এটা ওটা ঘাটাঘাটি করবেন না। যে দিনগুলোয় ক্লাস থাকবে সেদিন মোটামুটি আপনার জিও ফোন হোক বা যাই হোক 1.5 GB নেট এটার জন্যই রাখবেন, প্রথম কথা। আর যারা যারা নিজের ভিডিও অন করবেন তাদের কম করে 6 গুণ স্পিডে নেট খাবে, 6 গুণ স্পিডে। আপনার নিজের মাইক অফ করে রাখুন, নিজের ভিডিও অফ করে রাখুন। এরকম ক্লাস আপনি একদিনে 5খানা করতে পারবেন, তবু আপনার 1.5 GB নেট শেষ হবে না, ঠিক আছে? তাহলে ওই নেট শেষ করে নিজের চেহারা অন্যকে দেখিয়ে লাভ নেই। চলে আসি 40-এ। কোনটা? আচ্ছা, এইটা শর্টকাট চাইছেন তাই তো? ঠিক আছে, যেটা শর্টকাট লাগবে না আমি আপনাদেরকে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুখে বলে দিচ্ছি। কাউ বাফেলো। আপনারা সবাই আমার দিকে চুপচাপ তাকান, ঠিক আছে? বোর্ডের দিকে তাকাতে হবে না, আমার দিকে তাকান। সেটা হচ্ছে আমার মাথায় কি কি ডেটা, অঙ্কটা পড়ে নিলাম আমি। দেখুন আমি কিন্তু আর বোর্ডের দিকে তাকাচ্ছি না, আমি ভাবছি আমার কাছে 33,000 টাকা আছে, 15টা গরু মহিষ কিনেছি, গরুগুলোর দাম 2,000 টাকা, মহিষগুলোর দাম 2,500 টাকা। আমি ধরে নিচ্ছি 15টাই গরু কিনে নিয়েছি, তাহলে 2,000 টাকার গরু হলে 15 দিয়ে 30,000 টাকা চলে গেল, হাতে রইলো 3,000 টাকা। গরু আর মহিষের দামের ফারাক হচ্ছে 500 টাকা। আমি 3,000 টাকাকে 500 টাকার নোটে ভেঙে নেবো, পেলাম 6টা। ওই 6টা ঘরে আবার 500 টাকা দিয়ে গেলাম, মানে 6টা ঘরে 2,500 টাকা হয়ে গেল, মানে 2,500 টাকা কার দাম ছিল? মহিষের, অর্থাৎ মহিষ হচ্ছে 6টা, বাকি 9টা গরু। দেখুন আমি বোর্ডে তাকাইনি, ক্যালকুলেশন করিনি, কিচ্ছু করিনি, কিন্তু ডেটাটাকে আপনার মাথার মধ্যে রাখতে হবে, এটাই শর্টকাট। এবার যদি আপনি এটাই লিখবো মনে করেন, তাহলে কি লিখবেন? সবার এরা এই ডেটাটা আপনার তো কোশ্চেনে আছে, লেখার দরকার নেই।
আপনি ভাবেন 2000 টাকার গরু কটা 15টা কিনেছি, তাহলে 30,000 টাকা চলে গেল। 33,000 টাকা ছিল, তাহলে এখন আর 3,000 টাকা আছে, 500 টাকা নোটে ভাঙিয়ে নিলাম, দিয়ে 6টা পেলাম, ব্যাস। যেই 6টা পেলাম, প্র্যাকটিস করলেই দেখবেন জাস্ট এইটুকু লিখলে আপনার অঙ্ক হয়ে গেল। যেই 6টা নোট পেলাম জেনে নেবেন 6টা করে আবার 500 টাকা দিয়ে দিয়েছি, মানে 6টা করে 2,500 টাকা হয়ে গেছে। 2,500 টাকা কার দাম ছিল? মহিষের, তার মানে 6টা হচ্ছে মহিষ। ব্যাস এইটুকু। খুব বেশি হলে আমার তো, আমি হিসেব করে দেখি যে আমার 5 থেকে 6 সেকেন্ড লাগে। আপনাদের তো প্র্যাকটিস করতে হতে এখন হয়তো হাফ মিনিট, 30 সেকেন্ড, 20 সেকেন্ড লাগবে। আস্তে আস্তে যত বেশি প্র্যাকটিস করবেন তত কম সময় হয়ে যাবে। এবার ইজি হয় কি, এরকম ডেটাগুলো যদি খুব মনের মতো দিয়ে দেয় তাহলে খুব ইজি হয়ে যায়। আর যদি ডেটাগুলো খুব ক্রিটিক্যাল টাইপের দেয়, টাকা পয়সা, খুচরো পয়সা টয়সা দিয়ে দেয়, তখন একটু ক্যালকুলেশনটা করতে হয়। আর তাও যদি প্র্যাকটিস করেন ঠিকঠাক, তাহলে অসুবিধা নেই। আর শর্ট লাগবে কি জানি। এরপরেও শর্ট চাইবে কিনা কে জানে। বেশি শর্ট চাইলে জীবনটাই শর্ট হয়ে যাবে গো। তখন দেখবেন যে চাকরিও পেয়েছিলেন, একটা শর্টে চাকরি পেয়েছেন। সব দিন যেতে হয় না, 6 দিন হয়তো অফিসে যেতে হয় না, তো একটা সপ্তাহে 1 দিন যেতে হচ্ছে। চাকরিটা এতটাই শর্ট হয়ে গেছে। মাইনের বেলা তো দেখবেন ওই বড় বড় ব্রড ব্রড মাইনে পাচ্ছেন না, শর্ট শর্ট পাচ্ছেন। 200, 250, 2,000, 2,500। কিন্তু হ্যাঁ, জীবনটাকে বেশি শর্ট করতে যাবেন না, ঠিক আছে। এবার চলে আসি 41, না 40, হ্যাঁ 40। 40 এটা কি ডেটা দেওয়া আছে দেখুন। A sum of rupees 41 was divided among 15 boys and girls. 41 টাকা 50টা ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে। each of the boys get 90 পয়সা, প্রত্যেকটা ছেলে 90 পয়সা পাচ্ছে। and girls gets কত? 65 পয়সা, এবং মেয়েরা পাচ্ছে 65 পয়সা। ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস। তাহলে কি দাঁড়ালো? ডেটা কি আছে আমার মাথায়? 41 টাকা ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি হবে কজনের মধ্যে? 50 জনের মধ্যে। আপনি কি করবেন? শুরুতে লিখে নেবেন আমার হাতে আছে 41 টাকা। কজন ছেলে মেয়ে? ছেলে মেয়ে হচ্ছে 50 জন। কেমন? তার মানে ঘর কটা কাটবো? 50টা। এবারে বয়েজরা কত করে পাচ্ছে? বয়েজরা পাচ্ছে 90 পয়সা। গার্লসরা কত পাচ্ছে? গার্লসরা 65 পয়সা। যেহেতু পয়সার হিসাব বলেছে, তাই আপনার কাছে 41 যে টাকাটা আছে ওটাকে 100 দিয়ে গুণ করে আপনি 41 পয়সা করে নিলেন, যে আপনার কাছে রয়েছে 4100 পয়সা, মানে 4100 পয়সা। 100 দিয়ে গুণ করে নিলাম। এবারে 50টা ঘর কাটবো। আপনার আর ওরকম করে ঘর কাটতে হবে না, আপনি ধরে নিন আমি কেটে নিয়েছি। আমি কি বলেছিলাম? এদের দুজনের মধ্যে যেটার গুণ করতে সুবিধা, দেখুন 90 পয়সার 65 পয়সা, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় 90 পয়সার গুণ করতে বেশি সুবিধা। যদিও এটা বড় অ্যামাউন্ট, তাই আমার টাকা শর্ট পড়বে, এবার মাথায় রাখবেন। তা আমি ধরে নিচ্ছি সবাই ছেলে আছে, কজন? 50টা। তো যদি 50টাই ছেলে থাকে, 90 পয়সা করে দিতে হয়, তাহলে কত? 5 9 45, মানে 4500 পয়সা চলে গেল। আরে আমার কাছে ছিল তো 4100 পয়সা, আমার 4500 চলে গেল। তার মানে আমার কত শর্ট হয়ে গেল? আমার দেখুন 400 পয়সা শর্ট হয়ে গেল। সব কটাকে ছেলে ভেবে নিয়েছি, বেশি বেশি পয়সা চলে গেছে, 400 পয়সা শর্ট। এবার কি করব? এই যে শর্ট যেটা বা যেটা হাতে থাকবে, যাই হোক না কেন, ছেলে আর মেয়ের মধ্যে যে গ্যাপ, কত পয়সা? দেখুন 25 পয়সা। আমি এই 400 পয়সাকে 25 পয়সার কয়েনে ভাঙিয়ে নেব, দিয়ে কটা পাবো? দেখুন 400 পয়সাকে আমি 400 পয়সাকে 25 পয়সার কয়েনে ভাঙাতে গেলে যদি আপনার মনে হয় যে ভাগটা করতে সময় লাগে, আগে ভাববেন যে 100 পয়সার মধ্যে কটা 25 আছে? 4টে। তাহলে 400-র মধ্যে কটা আছে? 4 4 16টা। তার মানে আমার 16টা 25 পয়সা পেলাম। যেই 16টা 25 পয়সা পেলাম, অমনি 16টা ঘর থেকে আমি কি করব? টেনে বার করে নিয়ে আসবো 25 পয়সা। মানে আমি আপনাদেরকে বলে দিই, যদি আমরা এরকম ঘর কাটতাম 50টা, কেমন? আমি ধরে নিচ্ছি 50টাই ঘর ছিল, সব 90 পয়সা করে ছিল, সবার কাছে 90 পয়সা করে আমার দেওয়া ছিল, মানে সবকটাকে আমি 90 পয়সা ভেবে নিয়েছিলাম, ঠিক আছে। আপনাকে ঘর কাটতে হবে না, জাস্ট বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি। এরকম ছিল আর কি, মনে করুন 90 পয়সা সব। আমি ধরে নিচ্ছি এটাই হচ্ছে 50টা ঘর, এটা সব ছেলে ছিল। এবার যেই আমি 16টা 25 পয়সা পেলাম, যেটা আমার শর্ট পড়েছে, আমি 16টা ঘর থেকে কি করব? 25 পয়সা টেনে বার করে নিয়ে চলে আসবো, ঠিক আছে। 16টা ঘর থেকে আমি টেনে বার করে আনবো, তাহলে 16টা ঘরে কত হয়ে যাবে? 65 পয়সা হয়ে যাবে। 16টা ঘরে যেই 65 পয়সা হয়ে গেল, 65 পয়সা কারা পেচ্ছিল? মেয়েরা। তার মানে মেয়েরা হচ্ছে 16টা। ব্যাস। মেয়েরা যেই 16 জন, 16টা বলা ভুল হলো, মেয়েরা হচ্ছে 16 জন। তো মেয়েরা 16 জন, 16 জন যেই মেয়ে পেয়ে গেলাম, ব্যাস। 50 জনের মধ্যে বাকি কটা? বাকি ছেলে হচ্ছে 34 জন, ব্যাস। তাহলে 16 আর 34, গার্লস হচ্ছে 16, বয়েজ হচ্ছে 34। অপশনটা দেখবেন ভুল আছে, অপশনে উত্তরে দাগ দেওয়া আছে অপশন সি 25 আর 16, ওটা হবে না। অপশন ডি এর হবে নান অফ দিস, ওখানে আপনারা লিখে নেবেন নান অফ দিসটাই উত্তর। গার্লস হচ্ছে 16 জন আর বয়েজ হচ্ছে 34 জন, ঠিক আছে। ভিডিও ডিস্টার্ব হচ্ছিল?
ঠিক আছে এখন? ঠিক আছে, ঠিক আছে। বাবারে হিসাব করতে হচ্ছে, আর দোকানটাও খুলছে না যে আমরা একটু ভেলভেট পেপার টেপার কিনবো। লকডাউনের জন্য দোকানও খুলছে না, নাহলে ভেলভেট পেপার টাইপের কিছু এনে আসলে আমাদের দেশের যা হাল না, পড়াশোনার জিনিসপত্রগুলো এসেন্সিয়াল গুডস নয়, ওটা না হলেও চলবে। মদের দোকান টোকান ঠিক আছে, ওগুলো এসেন্সিয়াল, ওগুলো খুলে রাখা প্রয়োজন। এই হচ্ছে দেশের হাল। হম। তো এখন বই খাতার দোকান খোলা পাচ্ছি না লকডাউনে, যার কারণে ভেলভেট পেপার বই টাইপের কিছু আনতে পারছি না যে আমি সাইডে চিটিয়ে দেবো আর এই আপনার ভিডিওটার ফোকাসটা ভালোভাবে নেবে। আচ্ছা, যদি কারো নিজেদের দোকান টোকান থাকে বই খাতা তো একটু দিয়ে গেলে ভালো হয়, বর্ধমানের ধারে পাশে যদি হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক চলে আসি। নেক্সট অঙ্ক হচ্ছে 41। খানিকটা একই রকম। এ ম্যান পারচেজ 24 ডাকস অ্যান্ড হেন্স বাই রুপিস 4,500। 4,500 টাকা দিয়ে 24টা হাঁস এবং মুরগি কিনেছেন। ডাক অ্যান্ড হেন্স, হাঁস এবং মুরগি। দ্য কস্ট অফ ইচ ডাক ইজ 200 টাকা। এটা তাও কম হয়ে গেল। প্রত্যেকটা হাঁসের দাম 200 টাকা, অ্যান্ড দ্যাট ইজ দ্য হেন্স ইজ কত, 150। মুরগির দাম হচ্ছে 150 টাকা। 350 টাকা কেজি মুরগি এখন। দ্য ম্যান পারচেজ হাউ মেনি ডাকস অ্যান্ড হেন্স। লোকটা কতগুলো হাঁস মুরগি কিনেছে। তাহলে দেখুন ডেটা আপনার কাছে কি কি আছে, যে লোকটা 4,500 টাকা নিয়ে বাজারে গেছে, 24টা হাঁস মুরগি কিনেছে, তাই তো? প্রতিটা হাঁসের দাম 200 টাকা এবং মুরগির দাম হচ্ছে 150 টাকা। তাহলে ওই ব্যক্তি কতগুলো হাঁস মুরগি কিনেছিলেন এইবারে? তাহলে আমি কি করব, শুরুতে আমার কাজ হচ্ছে যে 4,500 টাকা আমার কাছে আছে, আমি বাজারে নিয়ে গেলাম, কতগুলো হাঁস মুরগি কিনলাম, 24টা। তার মানে ঘর কাটতে হবে কটা, 24টা। আমার হাঁসের দাম কত করে, প্রতিটা ডাক হচ্ছে 200 টাকা, আর হেন হচ্ছে কত, হেন গুলো হচ্ছে 150 টাকা। এটা আমার ডেটা। ব্যাস। এবার আমি কি ধরে নেবো, কোনটা আমার হিসেব করতে সুবিধা, সেই একই কথা। মনে করেন এখানেও বড় দামটা বেশি, দামটা আমার ধরতে বেশি সুবিধা। আমি ধরে নেবো আমার 24টাই কি হয়েছে, 24টাই আমি হাঁস কিনেছি। কত করে, 200 টাকা করে। তাহলে 24 দিয়ে 48, 4,800 টাকা চলে গেল। হ্যাঁ, ও 4,800 টাকা চলে গেল। আমি নিয়ে গেছিলাম 4,500। তার মানে 4,500 যদি নিয়ে যাই, আমার কাছে কত, 300 টাকা শর্ট পড়ে গেছে। 4,500 টাকা নিয়ে বাজারে গেছি, আমার 4,800 টাকা খরচ হয়ে গেছে। আমি সবগুলোই তো হাঁস, এই যে এই ঘরে আমি সবগুলো মোটামুটি হাঁস কিনে নিয়ে বসে আছি বেশি দামে। কিসের কিনে নিয়ে বসে আছি, 200 টাকা জিনিসের কিনে নিয়ে বসে আছি। সব দুই দুই কিনে নিয়ে বসে আছি। তার আমাদের টাকা শর্ট পড়বেই। তখন আমি কি দেখবো বলেছি, এই যে 300 টাকা শর্ট পড়লো, হাঁস আর মুরগির দামে ফারাক হচ্ছে 50 টাকা। তাহলে আমার 50 টাকার নোটে আমি ভাঙিয়ে নেবো, দিয়ে কটা হবে, এটাও দেখুন 6টা পেলাম নোট। তখন আমি কি করব, 6টা ঘর থেকে, আমি সবাই তো 200 টাকা হয়ে বসেছিল, 6টা ঘর থেকে কিন্তু আমাকে বার করে নিতে হবে 50 টাকা করে। দিয়ে 6টা ঘরে এখন কত হয়ে গেল, 150 টাকা। 6টা ঘরে এখন 150 হয়ে গেল। 150 টাকা কার দাম ছিল, 150 টাকা ছিল মুরগির। তার মানে 6টা হচ্ছে মুরগি। 24টার মধ্যে যেই 6টা মুরগি হয়ে গেল, অমনি হাঁস কটা হয়ে গেল, হাঁস 18টা হয়ে গেল। তার মানে ডাক হচ্ছে 18টা, হেন হচ্ছে 6টা। এবার অপশনে দেখুন 18, 6, 6, 18 দুটোই কিন্তু আছে। খেয়াল রাখবেন যে আমার কোনটা কত বেরিয়েছে এবং কোনটা উত্তরে জানতে চেয়েছে। উত্তরে জানতে চেয়েছে আগে ডাক, তারপরে হেনের দাম। এই কতগুলো, দ্য ম্যান পারচেজড হাউ মেনি ডাকস অ্যান্ড হেন্স, কতগুলো হাঁস এবং মুরগি কিনেছিলেন। হাঁস বেরোলো 18, মুরগি বেরিয়েছে 6। তার মানে 18 আর 6 উত্তর অপশন এ। মনের ভুলেও যেন অপশন বি করতে যাবেন না। চলে আসি আমরা 42। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট, নিচের কোনটা সব থেকে বড়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, নাম্বারটা নিয়ে যাই হোক, মানে এটা গ্রেটেস্ট ফ্র্যাকশন। 3 এর 8, 8 এর 15, 4 এর 9, 5 এর 12। এই অঙ্কটা এর মধ্যে যদিও দেওয়ার কথা ছিল না, ফ্র্যাকশনের মধ্যে দিলে হতো ভালো। ফ্র্যাকশনে আছে যদিও। কত কত আছে জানো, 3 এর 8, 3 এর 8, 8 এর 15, 4 এর 9, 5 এর 12। ঠিক। আচ্ছা, এটা এখানে দেওয়ার কারণ এবার বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে এদের মধ্যে সব থেকে বড় কোনটা বার করতে দিয়েছে। এই টাইপের যদি বলে তাহলে খুব ইজি হয়ে যায়, সব থেকে বড়টা বা সব থেকে ছোটটা। কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজাও,
বা মানের অধক্রমে সাজাও, এটা যদি হয়, এবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে যদি বলে, অ্যাসেন্ডিং মানে মানের ঊর্ধ্বক্রম, আর ডিসেন্ডিং মানে হচ্ছে মানের অধক্রম, বড় থেকে ছোট। ঠিক আছে, তো সেরকম দিলে কিন্তু আমি দেখবেন আমাদের ইউটিউবের কোন একটা ভিডিও, খুব সম্ভবত ফ্র্যাকশনের পার্ট 2 এরকম কিছু একটা হবে, শুধুমাত্র এই একটা জিনিস নিয়ে পুরো ভিডিওটা করে গেছে। 6টা কিংবা 7টা পদ্ধতি আছে, অনেকেই বলেছেন যে জানতাম, কিন্তু এত পদ্ধতি আছে জানতাম না। দেখবেন অঙ্কটা, মানে ওই ভিডিওটা ভীষণ ভালো, সত্যিই ভীষণ ভালো, একবার তবু দেখে নেবেন। আমি জানি আপনারা ভীষণ ভালো, আপনারা প্রচুর পরিমাণে ভিডিও দেখেন। ঠিক আছে, তো সব থেকে বড় সব থেকে ছোট যদি দেখা, একটা নিয়ম আমি ওখানে বলেছিলাম, যে যদি মনে করেন এরকম থাকতো যে 2-এর 5, 4-এর 7, তারপরে 1-এর 4, 5-এর 8, এরকম যদি থাকে, ঠিক আছে, এদের মধ্যে সব থেকে বড় কোনটা ছোট কোনটা এরকম যদি থাকে, তো ওখানকার ওই ভিডিওটার সব থেকে লাস্টে আমি বলেছিলাম যে যদি হর আর লবের ডিফারেন্সটা সেম হয় সবার, মানে দেখুন হর আর লবের এখানে 2 আর এখানে 5, কত 3-এর গ্যাপ, এখানেও 3-এর গ্যাপ, এখানেও 3-এর গ্যাপ, এখানেও 3-এর গ্যাপ, এই গ্যাপিংটা যদি প্রত্যেকের একই হয়, তাহলে 3 হোক আর 300 হোক, বা 1 হোক বা 2 হোক সেটা বিষয় নয়, গ্যাপিংটা যদি একই হয়, তাহলে যার মাথাটা বড় সেই সব থেকে বড়, মানে যার উপরেরটা বড় সেই সব থেকে বড়। মানে এই পুরোটার মধ্যে সবচেয়ে বড় এ, তারপরে হচ্ছে এ, তারপরে এ, তারপরে এ। এটা আমি দেখিয়েছিলাম, পার্সেন্টেজে ট্রান্সফার করা দেখিয়েছিলাম, দশমিকে প্রকাশ দেখিয়েছিলাম, লসগু করে কাটাকুটি করে দেখিয়েছিলাম, 6টা 7টা পদ্ধতি দেখিয়েছি। ঠিক, তো এই সেম জিনিসটা কিন্তু দেখুন এর মধ্যে একটা একটা রিদিম আছে, যে এরা নিজেদের মধ্যে 3 3 করে ছোট ছোট, তো 3 3 করে ছোট বড় বলে এই যে রিদিমটা, যে যার মাথা বড় সেই বড়, ঠিক সেম লজিকটা এখানেও কাজ হয় এটার ক্ষেত্রে। এটা আবার কিরকম দেখুন, এটার মধ্যে একটা লজিক আছে, কেউ বলতে পারবেন দেখে, যে এর মধ্যেও কিন্তু একটা রিদিম আছে, বেশ সুন্দর একটা ছন্দ আছে, কেউ বলতে পারবেন? কেউ বলছে? আপ- যাক, অনেকে বলে ফেলেছে। তো সেটা হচ্ছে, দেখুন, হ্যাঁ, কি, আচ্ছা গ্যাপ 5 7 5 7 নয়, ওটা ওইটা ওটা রিজনিং এর মতো ওটা নয়, এটা আর একটা অন্যরকম ছন্দ, যে নিচেরটা থেকে ওপরেরটা হচ্ছে হাফের থেকে 1 কম। দেখুন নিচে, নিচে যে 8 আছে, 8-এর হাফ করলে 4 হয়, এটা হচ্ছে 3। 15-র এই কি বললাম, উম, হ্যাঁ ওই নিজেদের মধ্যে হচ্ছে ডবলের থেকে আহ না, তা তো না। উম, আচ্ছা, অঙ্কটা এটা আছে তো, 5-এর 12, 4-এর 9, 8-এর 15, 3-এর 8, এটা করলেও একই রকম হবে। তবে এইটা একটু আপনারা অন্যরকম ভাবে দেখে নিতে পারেন, যেটা আমি ওই সব থেকে বড় সব থেকে ছোট যেটা দেখাই, সেইটা যদি দেখেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়, সেটা আমি একবার দেখি। কারণ আমি ওটা পরে আসছি, যে লজিকটা এখনই বলতে যাচ্ছিলাম সেটা আমি একটু পরে আসছি, সেটাও এখানে কাজ হবে, কারণ সেরকম একটা মোটামুটি ছন্দ আছে। সেটা হচ্ছে যে সব থেকে বড় এবং সব থেকে ছোট সংখ্যাটা বা ভগ্নাংশটা বার করতে দিলেই কেবলমাত্র এই পদ্ধতি অ্যাপ্লিকেবল, বাকি কোনোটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। সেটা হচ্ছে যে তীর তীর ধনুকের পদ্ধতি, মানে এই 8-এর সঙ্গে আমি প্রথমে এই দুজনা চেক করব যে এই দুজনার মধ্যে বড় কে, যাকে আমি ছোট পাবো তাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এই যে 8 আর 8-এ গুণ করে কত হয়, 64, আরে 15 আর 3-এ গুণ করে 3 15 45, তাহলে এদের মধ্যে বড় কে, 64 বড়, তা যেহেতু 64 বড় মানে এই ভগ্নাংশটা বড়, এ ছোট, তখন একে আমি আর হিসেবের মধ্যে আনবো না, কারণ আমাকে অঙ্কটায় রয়েছে সব থেকে বড় ভগ্নাংশ কে সেটা বার করার জন্য। আমার ছোটটা জেনে লাভ নেই, আমি এটা বড় পেয়ে গেলাম, এবার এর সাথে আমি এর চেক করব। দেখুন 4 15 60 আর 8 9 72, কাকে পেলাম, কে বড়, এই যে এ বড়, 72 বড় যেহেতু, তার মানে এ বড়, মানে এও ছোট, তার মানে একেও আমি হিসেবের মধ্যে আর আনবো না। এবারে চেক করার জন্য কি চেক করব, চেক করার জন্য তোকে এর সাথে এবার এর তুলনা করব, কিরকম ভাবে, এটাকে মুছে দিই দেখতে সুবিধা হবে। 5 15 75 আর হচ্ছে 8 12 96, কে বড় হলো, এ বড় হলো, তাহলে ফাইনালি 8-এর 15 হচ্ছে সব থেকে বড়। বুঝতে পারা যাচ্ছে না, না? লালটা শেষ হয়ে গেছে, তাহলে ফাইনালি হচ্ছে 8-এর 15 বড়। ঠিক আছে, আমি আবারও বলছি,
যেটা ছিল 3-8, 3-8 সাথে আমি 8-15 চেক করব। কেমন? চেক করতে গিয়ে কোণে কোণে গুণ করবো, 8-8-64 পেলাম, আর 3-15 45। যেই আমি পেলাম যে 64 বড় মানে এ বড়, আমি সঙ্গে সঙ্গে একে মুছে দেবো, একে আর হিসেবের মধ্যে আনবো না। ঠিক, এবার এর সাথে এই মাঝে কত ছিল জানো? 4-9, মাঝখানে ছিল 4-9। ঠিক আছে, এবারে 8-15 সাথে 4-9 চেক করব আমি। চেক করতে গিয়ে দেখবো যে 8-9 72 আর 4-15 60, কে বড়? এ বড়। তার মানে এখনো পর্যন্ত এই ভগ্নাংশ বড়। যখনই একে বড় পেলাম তখন একে এবার মুছে দেবো, কারণ আর হিসেবের মধ্যে রাখবো না। এবার এর সাথে কার চেক করবো? 5-12, 5-12 চেক করলাম, কারণ আমাকে ফাইনালি বড়টা রাখতে হবে। দেখুন 8-12 96, আর হচ্ছে 5-15 75। ঠিক আছে, তো তার মানে কি দাঁড়ালো? আমার কে বড়? এই যে 96 বড় মানে 8-15 বড়। মানে ফাইনালি, একদম ফাইনালি যে দাঁড়ালো সে হচ্ছে 8-15টা বড়। যদি আমার কোশ্চেনে থাকতো যে সব থেকে ছোট নাম্বারটা বার করতে বলতো, তাহলে আমি যেমন এই দুটো চেক করে আমি ছোটটাকে বাদ দিয়ে দিলাম, আমি তখন বড়টাকে বাদ দিয়ে দিতাম, দিয়ে তখন এর সাথে এর চেক করতাম যে কে ছোট দেখি, যে ছোট হতো তাকে রাখতাম, অন্যটাকে বাদ দিয়ে দিতাম। আমাকে এইভাবে তখন করে করে চেক করে যেতে হবে। ঠিক আছে, আর ওই যে রিডিমটার কথা বলছিলাম, সেটাও খানিকটা দেখুন, এই যে ডবলের থেকে, মানে এর থেকে ডবলের থেকে, যে 4-এর থেকে ডবল করলে 8 হয়, তার থেকে 1 বেশি, 3-এর ডবল করলে 6 হয়, তার থেকে আরো 2 বেশি, মানে এইরকম যদি কাছাকাছি একটা রিডিম থাকে, তাহলেও দেখবেন যার মাথাটা বড় হয় সে বড় হয়। মানে কোনো একটা ভিডিওতে বোধহয় আমি এটা বলেছিলাম, দেখিয়েওছিলাম, যে রুটির একটা রুটির টুকরো করে, হয়তো এরকম 3-4, আর হচ্ছে, হ্যাঁ এরকম মনে করুন 3-4 আর 97/100। কেমন? এদের গ্যাপ 4/3 আর 100/97 ঠিক আছে, এদের মধ্যে কে বড়? এটা অনেক সময় মনে হতে পারে যে আমার 4 ভাগের মধ্যে, আমি মনে করি একটা রুটিকে 4 ভাগ করে তার 3 ভাগ নিয়ে নিলাম, মানে একটা ভাগ কম নিলাম, আর এখানে 100 ভাগ করে তার 97 ভাগ নিয়ে নিলাম, তার মানে 3টে ভাগ কম নিলাম। এখন ঘটনা হচ্ছে, তাহলে আমি কি এই জায়গাতে কম রুটি পেলাম? খেয়াল করবেন, একটা পাউরুটিকে আমি যদি কাটি, প্রথমে 4টে টুকরো বানালাম, দিয়ে তার মধ্যে 3টে টুকরো পেলাম, একটা টুকরো পেলাম না বা নিলাম না। ঠিক আছে, আবার একবার সেই রুটিটাকে 100টা টুকরো করে তার 97টা নিলাম, মানে 3টে টুকরো নিলাম না। তাহলে এখানে আমি বেশি পেলাম না এখানে বেশি পেলাম? হিসেব অনুযায়ী কি বলছে, যে এখানে তো আমি 3টে টুকরো নিলাম না, আর এখানে একটা টুকরো নিলাম না, তাহলে যেখানে আমি 3টে টুকরো নিলাম না সেখানে আমি কম পেলাম, বেশি টুকরো আমি নিইনি, তার মানে কম পেয়েছি আমি। কিন্তু সেটা কিন্তু নয়, কারণ যখন টুকরোগুলো ছোট ছোট হবে না, মানে টুকরোগুলো যখন অনেক হবে, দেখুন 100খানা টুকরো, আর এখানে হচ্ছে 4খানা। একটা পাউরুটিকে যদি আমি, এরকম একটা পাউরুটি হয়, আমি 4টে টুকরো করি মনে করুন, 4টে টুকরো করলে আমি নিচ্ছি কটা? এখানে 3টে টুকরো, 3টে টুকরো মানে মনে করেন এতটা আমি নিলাম, একটা টুকরো আমি নিলাম না, এইটুকু বাদ গেল। কিন্তু আমি যখন এটাকে 100টা টুকরো করব, তখন কি আর একটা টুকরো এত বড় বড় সাইজ হবে? হবে না। তখন দেখবেন যে 100টা টুকরো করলে জাস্ট এরকম টুকরো করতে হবে আমাকে, তার থেকেও এটাও বোধহয় বড় হয়ে যাচ্ছে। যে আমি যদি এরকম করে ছুরিটা চালাই না, তাহলে হয়তো 100টা টুকরো বানিয়ে, হয়তো গোটা, হয়তো কটা হয়েছে, 3, 6, 9, বড় হয়তো গোটা 50টা হয়েছে। এত ছোট ছোট করে 50টা, মানে এইটুকু পাউরুটিকে 100টা টুকরো করলে দেখা যাবে না ভালো করে চোখে, রসুনের খোসার মতো হবে। তো তার থেকে যদি আমি 3টে টুকরো না নিই, মানে সেইটুকু কোনটুকু সাইজ হবে? জাস্ট হয়তো এইটুকু সাইজ হবে, যেটা আমি পেলাম না। হ্যাঁ, হ্যাঁ রসুনের খোসা। তাহলে এইটুকু হয়তো পেলাম না, তাহলে পুরোটাই তো পেয়ে যাচ্ছি এক প্রকার। এই যে ভগ্নাংশটা না, এর মধ্যে 100/97 পাওয়া মানে 97% পেলাম, আর 4/3 পাওয়া মানে কত? 75% পেলাম। তাহলে 97%টা বেশি পেলাম না 75%টা বেশি পেলাম? এটা ভাবতে হবে না? নিশ্চয়ই এটা বেশি পেয়েছি। তো এরকম একটা লজিক কাজ করে এই যে ভগ্নাংশটা বলছিলাম ওইটার ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ বেটাতে তো বেশি পেলাম অবশ্যই, কিন্তু আমি এটা বলেছি এটা 3টে টুকরো পাচ্ছি না, এর মধ্যে একটা টুকরো পাচ্ছি না, তো মনে হতে পারে যা 3টে টুকরো পাচ্ছি না সেখানে তো বেশি পাচ্ছি না, কিন্তু তা তো হয় না। টুকরোগুলো যেহেতু অনেক বেশি, তাই এক একটা টুকরো সাইজ অনেক কম। তার মানে এখানে কখন সমান হতো? যদি এই যে 3-4 হয়, আর যদি 97/100 হয়, তাহলে এখানে একটা টুকরো না পাওয়া যা, এখানে 25খানা টুকরো না পাওয়া তাই। এখানে একটা টুকরো না পেলে আমি যতটুকু পাচ্ছি না, এখানে সেইটুকু না পেতে গেলে আমাকে 25খানা টুকরো হতে হতো, সেটা না পেলে ঠিক ছিল, সমান হতো।
চলে আসি এবার 43 থেকে একটা অন্য স্টাইল, ঠিক আছে? প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, প্রচুর পরিমাণে। কি কমেন্ট করেছে গো, হাসছিলে যে? বলছে প্রতিদিন হতো, আহারে কি আমার দরদি, প্রতিদিন হলে খুব ভালো হতো না? ঠিক ঠিক। ওই কি কমেন্ট কি করেছে ওইটা? হ্যাঁ, আচ্ছা, সব উল্টো পাল্টা কথা বলে। যাক, এবারে চলে আসি 43। 43 এটা আমাকে লিখতে হবে। 1 - 1 × 3, 1 - 1 × 4, এগুলো 1 - 1 × 3 ব্র্যাকেটের মধ্যে ইন্টু 1 - 1 × 4, এটা একটু বড় লিখতে বলেছে, ইন্টু কত গো, 1 - 1 × 5, 1 - 1 × 5 ইন্টু ডট 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 দিয়ে কত, 1/n, এইটা আছে। দিয়ে এর ভ্যালু বার করতে বলেছে, মানে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ, এরকম কিছু একটা হবে। আচ্ছা, এটা সমান জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এবারে এইটা কি হয় দেখুন, এর মধ্যে কিন্তু লজিক নেই তেমন কিছু, আপনাকে সিম্পলি করতে হবে। আপনি, হ্যাঁ, এর মধ্যে হাসিতেই ফেসেছে সব। পড়াশোনা করতে ইচ্ছে হয় না, হাসি দেখতে ইচ্ছে হয় না। পড়াশোনা পড়াশোনা করবে না, হাসি দেখবে শুধু। আমার কে লিখেছে একজন, যে পয়সা দেয় হাসি দেখতে। যে আপনাকে পয়সা দিয়ে ফিস পেমেন্ট করে শুধু হাসিটা দেখার জন্য পড়তে যাই না, কি সব কথাবার্তা। ওটা হচ্ছে ইয়ে নাম্বার, মানে প্রোটেক্টেড নাম্বার, হয়তো স্পাম নাম্বার, মানে সে কোম্পানির মতো। হ্যাঁ, তো এটা যেটা রইলো দেখুন, 1 - 1 × 3, আমি যদি সিম্পলি করি 1 - 1 × 3, তার উত্তর কত হবে? এটা হচ্ছে 2/3। এটা আপনাকে কিন্তু শিখতে হবে বন্ধুরা, ঠিক আছে? এই যে বিয়োগটা আমি করার কথা বলছি, আমি অনেকবার দেখবেন এটা বলবো, 1 - 1 × 3 আমরা যদি লসাগু করতাম 3 হতো, ঠিক আছে? 3 দিয়ে কি হতো তাহলে, এখানে 3 × 3 বসতো, মাইনাস এখানে কত হতো, 1 হতো, দিয়ে কত হতো, 2/3। এই যে যেটাটা দাঁড়ালো, আমরা 2/3 পেলাম, এটা আপনাকে ক্যালকুলেশন অন্যভাবে করতে হবে। মানে কি রকম, আপনি এটা না করে ঝট করে ভেবে নেবেন যে 1 - 1 × 3 যেটা ছিল না, তো যেহেতু এটা 1/3 পাশের ভগ্নাংশটা, আপনি এটা 1 মানে কি, 1 অংশ মানে পুরোটা, আপনি এটাকে 3/3 ভাববেন মনে মনে, ঠিক আছে? দুঃখিত, চিন্তা নেই, করোনা হয়নি। এটা হচ্ছে যখনই আপনি পাশের ভগ্নাংশটা 1/3 পাবেন, মানে নিচেটা 3 ভাগের মধ্যে ভাগাভাগিটা হচ্ছে, তো এটাকে আপনি 3/3 ভেবে নেবেন, ঠিক মনে মনে। দিয়ে কি হলো, 3 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ যদি বাদ দেন, তাহলে 3 ভাগের ক ভাগ থেকে 2 ভাগ। এটা একটা হিসেব ভাবার জন্য। আর একটা হিসেব কিরকম হয়, আর একটা এরকম বলা যায় যে 1 - 1 × 3, হ্যাঁ। হ্যাঁ, রঘু স্যার সামনে আছে না, মাস্ক। আমরা এক থালাই খাই গো, এক থালাতে। মাস্ক পরে লাভ হবে না। কখনো কখনো এমনও হয় যে মাস্ক উল্টো পাল্টা হয়ে গেছে, এক জায়গায় বাইরের থেকে এসে এক জায়গায় রেখেছি, ওর মাস্কটা পরেছে, ওর মাস্কটা পরেছে। মানে আমাদের করোনা হলে দুজনের হবে, এটা গ্যারান্টি, একটা 110% গ্যারান্টি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, 1 - 1 × 3, আপনি তখন ভাববেন যে এইটা 3 হতে আর কত বাকি আছে, 3 হতে আর বাকি আছে কত, 2, তার মানে এটা হবে 2/3। মনে করুন 1 - 6 × 7, ঠিক আছে? তাহলে এটা এটা 7 হতে আর কত বাকি আছে, 1 বাকি আছে, মানে এটা হবে 1/7। কিরকম ভাবে আমি এটা বুঝতে বলছি, দেখুন 1 থেকে বাদ যাচ্ছে, তো 1 থেকে মানে গোটাটা থেকে বাদ যাচ্ছি, তখন আমাকে ভেবে নিতে হবে, যখনই আমি 1 - 1 × 3 ভাববো, তখন ভাববো কোন একটা পাউরুটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, কাটাকাটি 3 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগের মধ্যে 1 ভাগ বাদ দিচ্ছি, তাহলে ক ভাগ থাকবে, আর 3 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে থাকবে, ঠিক আছে? এটার বেলা তো রুটিটাকে কটা ভাগে ভাগ করেছি, 7টা ভাগে, 7টা ভাগের মধ্যে 6টা ভাগে নিয়ে নিয়েছি, মানে 7 ভাগের 6 ভাগ বাদ দিচ্ছি, তাহলে ক থাকবে, 7 ভাগের 1 ভাগ থাকবে। এটা আপনাকে এই হিসেবটা করতে হবে, প্রচুর কাজে লাগবে, বহু সময় আপনার বাঁচবে এই পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, এই সেন্সটা। তো সেই রকম ভাবে দেখুন, আমি এটা বলছি 1 থেকে 1/3 বাদ দেবো, তার মানে এখানে থাকবে কত, এটাকে মনে মনে 3/3 ভাবলাম, 3 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ বাদ দিলে 3 ভাগের 2 ভাগ থাকে, মানে 2/3 হলো, ঠিক। পরেরটা আমাকে বলুন আপনারা। পরেরটা হচ্ছে, উফ, বাপরে,
পরেরটা হচ্ছে যে 1 - 1 এর 4, তখন কি ভাববো? দেখুন এটা 4 হতে আর কত বাকি আছে? আর 3 বাকি আছে, তার মানে এটা হচ্ছে 3-এর 4। বা যদি আমি এটা ভাবি, এটাকে আমি তখন কি ভাববো? 1-এর 4, যেহেতু এই ভগ্নাংশটা, একে আমি 4-এর 4 ভাববো। 4-এর 4 মানে তো 1, তো 4 ভাগে 4 ভাগ থেকে 4 ভাগের 1 ভাগ বাদ দিলে 4 ভাগে 3 ভাগ, এই হিসেবটা আপনাকে করতে হবে। সিমিলারলি এটা বলুন 1 - 1 এর 5, কারণ এটাকে আমি কি ভাববো? এটাকে 5-এর 5 ভাববো, তাহলে 5-এর 5 থেকে 5 ভাগের 1 ভাগ বাদ দিলে 4-এর 5 থাকে। বা এটা 5 হতে আর কত বাকি আছে? 4 বাকি আছে, তাই এরকম লিখবো, ডট ডট দিয়ে চলে গেলাম। একবার একই রকম ভাবে এটা কি হবে তাহলে? উপরে উপরে হবে n-1/n, ঠিক আছে? হ্যাঁ, বড় করে লিখবো n-1/n, এবার ঠিক আছে, এইটা হলো। এবারে মজাদার জিনিস দেখুন, সবার তো মাঝে গুণ চিহ্ন, একটা সুন্দর রিদিম আছে। দেখুন এই 3-এর সাথে এই 3 কাটবে, এই 4-এর সাথে এই 4 কাটবে, কেমন? এবার এখানে গুণ চিহ্ন দিয়ে ডট ডট, মানে এই 5-এর সঙ্গে ঠিক পরে যে ছিল তার উপরের জন আর কাটবে, এরকম এরকম করে কাটতে 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 চলে গিয়ে ঠিক এই গুণের আগে যে আছে তার নিচের সঙ্গে এই উপর জন আর কেটে যাবে, এরকম। মানে এই কাটাটা এরকম এরকম যাবে, খেয়াল রাখবেন। প্রথমে দুটো করে দেখে নেবেন যে 3-এর সাথে 3 কাটলো, 4-এর সাথে 4 কাটলো, মানে এবারে সব এরকম ভাবে কাটবে। এরকম ভাবে কাটতে কাটতে গিয়ে একেবারে এর ওপরটার সাথে আগের নিচেরটা কেটে যাবে। যদিও আমি দেখতে পাচ্ছি না, তবু যেহেতু আমাদের ডট ডট আছে, ওখানেও রিদিম আছে, তার মানে এর এর ঠিক আগের নিচে n-1 আছেই আছে, আগের ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে কাটবে না কে? কাটবে না হচ্ছে শুরুর প্রথম জন মানে ওপরের জন, আর লাস্টের নিচের জন মানে 2 - n। এটা হবে ফাইনাল উত্তর, এই 2/n, এটা হবে ফাইনাল উত্তর। কিছু কিছু অঙ্কতে যেমন এরকম এরকম কাটে, কিছু কিছু অঙ্কতে আবার এরকম এরকমও কাটবে, সেটা আছে, আমি আসছি পরেরটায়। পরে দেখবেন এই 43-এর যে অঙ্কটা আমি বললাম, 43-এর পরে 45-এর অঙ্কটা একদম হুবহু একই, শুধু একটুখানি বাড়তি আছে, ঠিক আছে? 1-2 দিয়ে শুরু আছে। 45টা একবার বলে দিই তাহলে। 45টা এখানে কি আছে? 1 - 1-2 একটা এক্সট্রা রয়েছে। তাহলে আমার এখানে কি হবে? 1 - 1-2 মানে কত? এটা কত ভাববো? একে আমি একে 2/2 ভাববো। তা 2/2 থেকে 2 ভাগের 1 ভাগ বাদ দিলে 1-2 থাকবে। এবার দেখুন এই 2 সে একই রিদিমে কাটছে, কিন্তু এও কিন্তু এই 2-এর সাথে এই 2 কেটে গেল। তার মানে 45-এর অঙ্কটার উত্তর কত? এখানে 1, আর একদম লাস্টে কত? n, 1/n উত্তর। এবার চলে আসি 44-এ। 44-এরটা আপনারা নিজে না, আমি একটু বলে দিই 44-এরটা, আপনাদের উপর চাপাবো না, কারণ এর পরের দুটো আপনাদের উপর চাপাবো, কারণ পরের দুটো একই। 44-এরটা একটু আমি ওই ভাবনাটা শেখাবো। 44-এটা রয়েছে দেখুন 2 - 1-3 এবারে, আর 1 - নয়, এবারে হচ্ছে 2 - 1-3 ইন্টু 2 - 3-এর 5, 2 - 3-এর 5 ইন্টু 2 - 5-এর 7, 2 - 900, 997/999। ভেরি গুড, সুন্দর জায়গায় শেষ। প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে দেখবেন এই টাইপের অঙ্ক, ঠিক আছে? এবারেও কিন্তু সেই সেম স্টাইল, একদম একই যে লজিকটা আমি কি, কোনটা? এটার উত্তর? ও কি লক্ষ্মী ছেলে গো, 151/3 উত্তর বলছে। দেখি হয় কিনা, ঠিক আছে? মন খারাপ করবেন না, না হলে হ্যাঁ, দেখি হয় কিনা, দেখি। এটা আমি কি ভাবতে বলেছি, আপনি কিন্তু এইরকমও করতে পারেন, 2 - 1-3 লসাগু করে, যেমন হয়, আমি সেটা ভাববো না। আমি যখনই এই ভগ্নাংশটা, খেয়াল করুন, আমি এটাতে আমি বলে দিচ্ছি, যখনই এই ভগ্নাংশকে আমি 1-3 পেলাম, তখন এই জায়গাকে 2 বানাতে গিয়ে আমি এটাকে বলবো 6/3, মানে 3 ভাগের মধ্যে 6 ভাগ, মনে মনে আমি ভাববো। এটা যেমন 3 ভাগের মধ্যে 1 ভাগ ছিল, রাখলাম। কেন? যখন আমি এখানে 1 ছিল তখন আমি 3 ভাগের মধ্যে 3 ভাগ বানাচ্ছিলাম, ভাগাভাগিটা 3-এর করবো, কারণ যেহেতু 3 আছে। এবার আমি কি করলাম? 3 ভাগের জায়গায় 3 ভাগের 6 ভাগ আমি করে রেখে দিলাম, এটা কাটাকাটি করলে দেখবেন 2 হবে, ঠিক? এবার দেখুন 3 ভাগের 6 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ যদি বাদ দিই, তাহলে 3 ভাগের 5 ভাগ থাকবে, তার মানে এইটা হবে 5/3। হলো? একই রকম ভাবে এটাকে কি ভাববো? এটাকে দেখুন নিচে 3-এর 5, তো নিচে 5 আছে, মানে এটাকে আমি 2 বানাতে গেলে এটা 10-এর 5 ভাববো, 2 কে জাস্ট 10-এর 5। তো আমি যদি 10-এর 5 ভাবি আর পাশেরটা যদি 3-এর 5 ভাবি, এটা তো 2।
তাহলে কি হবে, 5/10 থেকে 5/3 যদি বাদ দিই তাহলে 5/7 থাকবে। তখন আমি কি করব, 5/7 মানে 7-5 লিখলাম, এটা পরেরটা। ঠিক এটার বেলাতে একদম একই, বলে ফেলুন আমাকে সুন্দর ছন্দে। নিচে 7 আছে মানে একে কি ভাববো, 2 যেহেতু আছে একে 14/7 ভাববো, যে 7/14 ওকে ভেবে নিলাম। আর পাশে যে আছে 5/7 ভাবলাম। এবারে 7/14 থেকে 7 যদি 5 বাদ দিই তাহলে কত থাকবে, 7/9। তার মানে এটা হচ্ছে 9/7 পেলাম। এরকম করে করে চললো বাবু, গুণ করে দিয়ে এই চললো। এইবার হচ্ছে ওই জায়গাটা, ওই জায়গাটা তো ওটা ভাবতে হবে, ওটা না ভাবলে তো চলবে না। ওটাকে কি ভাববো দেখুন, 2/997/999। ছোটখাটো পরীক্ষায় এটাই একটা অঙ্ক হয়ে যায়, শুধু এটুকুই বলবো একটা অঙ্ক। আর এখানে এই গোটা অঙ্কটার একটা সাইডে পড়ে থাকা একটা জাস্ট একটা পার্ট, আর কিচ্ছু না। হুম। হ্যাঁ, এবার কি করব, একে কিন্তু আমার এই 900, এবার তার 3টে বা 2টো বা 5টা ভাগ তো নয় যে 10, 10, 14, 7 ভেবে নিয়ে বসেছিলাম। এবারে কি হচ্ছে, এ কিন্তু যথেষ্ট বড়। আমি একে কি ভাববো দেখুন, 999 ডবল করব, বাই 999 করব, মানে এই জায়গাটা, তাই না? এবার 999 ডবল কত, আপনি কি করবেন, 1000-এর ডবল করুন 2000, তার থেকে 2 বাদ দিয়ে দিন। 999 ডবল না করে আপনি 1000-এর ডবল করুন, 1000-এর দ্বিগুণ, মানে 1 করে বাড়তি ধরেছেন, তাহলে 1000-এর দ্বিগুণ করলে 2000, তার থেকে 2 বাদ দিলে কত হয়, 1998। 1998 মাইনাস 997/999 যেটা ছিল। এবার কত হয় এটা, এবার এটা হচ্ছে, আপনার যদি মনে হয় যে এটা আমার হিসেব করতে অসুবিধা হচ্ছে, 1001/999, এইটা যদি মনে হয় যে আপনার হিসাব করতে অসুবিধা হচ্ছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। এটা একটা সুন্দর টেকনিক আছে, মানে এই জায়গাটায় একবারে চলে আসার জন্য একটা একটা সুন্দর জায়গা আছে, তাই না? প্রথমে দেখুন, খুব ভালো করে আমার কথা মন দিয়ে শুনুন, যে আমি কি করলাম, আমি করলাম 999 ডবল করে তার থেকে আবার এটা বাদ দিলাম না, দেখুন 999 ডবল করেছি, তার থেকে এটা বাদ দিয়ে উপরে লিখেছি। খেয়াল করবেন কিন্তু, 999-এর এখানে ডবল করেছি, তার থেকে 997 বাদ দিয়ে এটা লিখেছি। তার মানে আমি যদি এটা করতাম যে 999 ডবল না করে আমি একটা 999 রেখে দিলাম, আর একটা 999 থেকে 997 বাদ দিচ্ছি, তাহলে দেখুন 2 থাকছে। জাস্ট এই 2টাকে যোগ করে আমি 1001 করে দিলাম, মানে উপরে থাকবে 1001। আমি আবারও বলছি, যদি না শুনে থাকেন আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে আমি যেটা করলাম এখানে, 999 ডবল করে তার থেকে 997 বাদ দিয়ে ওপরে লিখছিলাম 1001। আমি সেটা না করে কি করবো, আমি 999 ডবল না করে আমি 999 রাখি 1 গুণ, আর একটা যে 999 আছে তার থেকে 997 বাদ দিয়ে দেখুন 2 পাচ্ছি তো, জাস্ট এর সাথে 2 যোগ করে দিলাম, দিয়ে 1001 করে দিলাম। দুপুরে গেল 1001/999, মানে এই জায়গাটা 1001/999। এবারে চলে আসো, কিরকম দেখুন কাটছে কি, এবার দেখুন এইরকম কাটছে, 5 কেটে গেল, 7 কেটে গেল, তার মানে এই 9-এর সাথে এই 9 কাটবে, এরকম করে কাটতে 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 গিয়ে 999-এর সাথে আগের জনের ওপরেরটা কেটে যাবে। দেখে পড়ে থাকবে 1001/3। ফাইনাল উত্তর হচ্ছে 1001/3। ঠিক আছে, কেউ উত্তর দিয়েছিল 151/3, মন খারাপ করবেন না, ওটা 1001/3 উত্তর। ঠিক আছে, এবারে আমি বলি যে আপনি পরীক্ষার হলে কি করবেন, সেটার জন্য, বাবারে আজকে তো ভারী জ্বালাচ্ছে, এই করোনা ভাইরাস দেখো না দরজা পর্যন্ত এলো নাকি, দরজায় উকি মারছে মনে হচ্ছে। হ্যাঁ, সবাই বলছে করোনা, ব্যাস করোনা যদি হয়ে যায়, মরে যদি যায়, ক্লাস গেল, টাকা পয়সা কেউ ফেরত পাবে না, কিন্তু দেওয়ার কেউ নেই, সব আমার অ্যাকাউন্টে আছে। ফেরত দেওয়ার কেউ নেই, রঘু স্যারও দিতে পারবে না। ঠিক আছে, হয়নি বলছে। পয়সা ফেরত পেতে হবে তো, করোনা হলে মুশকিল তো। হ্যাঁ, ঠিক আছে, আমি একটা শর্টকাট যেটা আরো আপনাদেরকে কম সময় করবেন সেটা বলছি। মনে করুন 43-এটাই, রঘু বলো তো, 1 - 1/3, 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু 1 - 1/5, এরকম ছিল না, যে ডট ডট দিয়ে, কত গো,
এটা ছিল তাই তো? হ্যাঁ না 43, একই তো। 1 - 1 = 3, 1 × 4 1 × 5 একই, 43 আর 45 একই রকম ব্যাপার। ঠিক আছে, এবার আমরা আমরা কি করব পরীক্ষা হলে, আমি যখন পুরোটা লিখলাম লিখবেন না, শুধু জাস্ট একটা চেক করলেন তো। আমি তো এখানে 3টে লিখে ডট দিয়ে একটা দিয়ে শেষ করেছি, পরীক্ষা হলে কিন্তু এটুকু পাবেন, পরীক্ষা হলে অনেকগুলো পাবেন। মানে 3টে জায়গায় দেখালো, এখানে 5টা 6টা পেলেন, 5টা 6টার পরে গিয়ে এনটা পেলেন, 1 - n 1/n। তো এটা জাস্ট কি করবেন, প্রথমেই দেখে নিলে এটা হচ্ছে 2 এর 3, প্র্যাকটিস হয়ে গেছে। এটা কত, এটা হচ্ছে 3 এর 4, যেই পেয়ে গেলেন 2 এর 3 3 এর 4 ধরে নিলেন এটা এরকম কাটছে, ব্যাস আর কোনো দিকে এগোবেন না, মানে এরকম কাটবে। মানে সব কাটতে কাটতে চলে গেলে এবার লাস্টে চলে যান, জাস্ট এই দুটো নিয়ে আপনি রিজনিং এর স্টাইলটা দেখে নিলেন, যেমন এইরকম কাটছে নাকি এরকম কাটছে। যেই দেখলাম আমার এরকম কাটছে, ব্যাস দিয়ে লাস্টেরটা n - 1/n হয়ে গেল। এবার তার মানে এটাও কাটবে, এরকম এরকম কাটতে কাটতে যাচ্ছে, মানে 2/n। জাস্ট এইটুকুতে উত্তর, আর কিচ্ছু না, আর কিচ্ছু করার দরকার নেই, দুজন করবেন লাস্টেরটা করবেন। দিয়ে দেখলেন এরকম কাটলে 2/n উত্তর। যদি বাই চান্স এটা এরকম কাটতো, তাহলে এটা কাটতো না উপরেরটা n - 1, আর এর নিচেরটা কাটতো না 3। ব্যাস এরকম কাটলে এই, এরকম কাটলে এই। এটা শুধু চেক করে নেওয়া যে আমার কে কাটছে আর কে থাকছে, ব্যাস তাহলেই হয়ে গেল। ঠিক আছে, দুটো আর একটা 3টে, টোটাল 3টে করলে তাতে পরীক্ষার হলে আপনার এখানে যদি 30টাও থাকে এক লাইনে, দুটো লাইন আমি একবার পেয়েছিলাম, খুব সম্ভবত রিজার্ভ ব্যাংকের পরীক্ষাতে, মোটামুটি 2000 ওই 2000 সালের আশপাশ, এই 2000 সাল বলছি, 2010-এর আশপাশ এরকম রিজার্ভ ব্যাংকের কোন একটা পরীক্ষা, না 2012, অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছিল, মানে 8 বছর আগের গল্প বলছি। তো তখন এরকম একটা ছিল, দুটো লাইন জুড়ে ছিল, মানে একদম এবার থেকে ওপার পর্যন্ত, ব্যাস। কিন্তু শুধু 3টে করলেই হয়ে গেল। এবারে আপনাদের জন্য 46 হোম টাস্ক, আচ্ছা 46 হোম টাস্ক দিচ্ছি না, 47 হোম টাস্ক দেবো। ঠিক আছে, একই রকম টাইপের আছে। 46টা যেহেতু যোগ আছে, 1 + 1 = 2, আমি এটা বলে দিই, 1 + 1 = 2 যদিও করে ফেলতে পারতেন, তারপর কত গো? 46 নাকি? ওয়ান একের, ও তারপর 1 + 1 = 3, তাই তো? 1 + 1 = 3, বাবা 1 + 1 = 4, কি বলছি, 1 + 1 = 4, ডট 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 দিয়ে, হ্যাঁ 1/120, এটা এটা ঠিক সেম স্টাইল। কি করব, যোগ, একদম এক স্টাইলে যোগ। এ এক আছে মানে একে মনে করব কত, এটা যেহেতু ভগ্নাংশ 1/2, একে আমি কি ভাববো, যে 2/2, 2/2 যেই ভাববো, সে দুভাগের মানে এরকম 1 + 1 = 2 আছে, আমি এটাকে ভাববো 2/2 প্লাস হচ্ছে 1/2। তাহলে কি দাঁড়ালো, দুভাগের সাথে দুভাগের 1 ভাগ যোগ করলে 2/3 ভাগ, মানে 3/2। বিয়োগের বেলায় যোগ বিয়োগ করছিলাম, যোগের বেলায় যোগ করে নেবো 3/2। তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম, 3/2। এটার বেলায় কত পাবো, এই যে এখানে 3 পাবো, আর ওখানে যাক মানে 4/3। এখানে কত পাবো, 5/4 দিয়ে পেতে 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 এটা কত পাবো, 21/120। যেই পেলাম, এবারে কাটতে গিয়ে দেখছি যে এটা এরকম কাটছে। খুব ভালো কথা, মানে এই কাটাকাটি গিয়ে একেবারে এই 120 কেটে গেল। মানে কাটবে না কে, লাস্টের ওপরের জন 121, আর নিচের প্রথমের নিচের জন মানে 2, এটা মনে হচ্ছে 60.5 অপশনে যেটা আছে ফাইনাল উত্তর। তার মানে বন্ধুরা আমি বললাম চেক করতে গেলে আপনারা কি করবেন, সেটা যে পুরোটা আর করবেন না, জাস্ট এই প্রথম দুজন করে দেখে নিলেন এই কাটনিটা যাচ্ছে, এরকম কাটছি, তার লাস্টের টুকু করে নিলে হয়ে গেল, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে, নেক্সট হচ্ছে 47টা আপনাদের জন্য হোম টাস্ক। টাইম কত আছে গো? হুম, আহ, না না সব হবে না, তাই করবো। কারণ হচ্ছে 49টা করাতে গেলে টাইম লাগবে, 48 49 একই জিনিস, 48 49 দুটোতেই টাইম লাগবে। ম্যাথের টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার গো, আমি সুন্দরবনে থাকি। অবলুপ্ত প্রায়,
আমি রয়্যাল বেঙ্গল টাইগার, প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, অবলুপ্ত। আমাকে বাঁচানোর জন্য সরকার রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে। হ্যাঁ। এসব ডায়লগ দিয়ে কি করতে চাইছে বলো তো তোরা? উল্টো এইসব যদি লোকে শোনে না, আর্যভট্ট যদি শোনে তাহলে আত্মহত্যা করবে এসে। না, শিখুন, অঙ্ক শিখুন, কিন্তু মজা করে শিখুন। বোরিং সাবজেক্ট কিন্তু অঙ্ক মোটেই নয়। আমরা যারা ভাবি যে অঙ্ক বোরিং, বোরিং নয়। আসলে কি বলুন তো, শুধু একটু মন থেকে প্র্যাকটিস যদি করতে পারেন, ব্যাস অঙ্কটাকে ভালোবাসতে পারলেই হয়ে গেল। তারপর দেখবেন যে প্রতিবার যখন বই পড়তে বসবেন তখন অঙ্কটাই পড়তে ইচ্ছে হচ্ছে। মানে আমি আমার ঘুষকরায় যখন কোচিং সেন্টার প্রথম প্রথম করেছিলাম, একটি মেয়ে ভর্তি হয়েছিল। মেয়েটার নাম হচ্ছে উম মন্দিরা ঘোষ, এরকম কিছু একটা হবে। সদ্য ডিএড কমপ্লিট করে এসে অ্যাডমিশন নিয়েছে। তার বাবা ম্যাথের টিচার, হাই স্কুল টিচার ম্যাথের। মেয়ে জীবনে নাকি ম্যাথ ধরে না। বাবা, এরকম হয় জেনারেলি, আমার কাছে অনেক এরকম টিচার আছেন, ম্যাথের টিচার, তাদের ছেলে মেয়েরা ম্যাথ শেখেন। আবার অনেকে হয়। তো ক্লাসে আমার কাছে ভর্তি হওয়ার পরে মোটামুটি মাস দেড়েক দুই যাওয়ার পরে শুনছি তার বাবা নাকি আমাকে দেখতে চাইছে। মানে সেই পদার্থটাকে আমি দেখবো। মেয়েটা 2 মাস যাওয়ার পরে বাড়িতে যখনই বই পড়ে আগে অঙ্কটা নিয়ে বসে। যে মেয়ে কখন অঙ্ক ছুতো না, সেই অঙ্কটা পড়তে বসলে আগে অঙ্কটা দিয়ে শুরু, অঙ্কটা দিয়ে শেষ। এরকম একটা নেশা তৈরি হয়ে গেছিল অঙ্কর প্রতি। তো এই নেশাটা কিন্তু আমি কখনো বলবো না আমার জন্য, নেশাটা একদম ওই পুরোটাই হচ্ছে ক্যান্ডিডেটের ওপরে। কারণ তার নিজের বাবা ম্যাথের টিচার, যথেষ্ট ভালো ম্যাথ করান। তার পাশে অনেকেই আছেন, কিন্তু সে আমার কাছে পড়তে আসার পরে কেন বাড়িতে গিয়ে ম্যাথটা তার নেশা হয়ে গেল। যে ম্যাথ ছুতো না, তারপরে ম্যাথ ছাড়া অন্য কিছু ছয় না, মানে নেশা হয়ে গেছে। তো তার বাবা আমাকে দেখতে চেয়েছিলেন যে আমি মানুষটাকে দেখবো যে কোন এমন ব্যক্তি, যে আমি এত বছরেও আমার মেয়েকে আমি ম্যাথের ধারে কাছে নিয়ে যেতে পারলাম না, অথচ এখন পড়তে বসলে ম্যাথ দিয়ে শুরু করে। এরকম একটা নেশা। তো আমার সমাধানগুলো তার বাবা কিন্তু বাড়িতে খুব দেখতেন, ভীষণ ইন্সপায়ার হতেন ব্যাপারটা নিয়ে। ঠিক আছে। আমি শুধু বলতে চাইছি এইটুকুই, যে এখানে আমার কোয়ালিটি যদি আমি ধরি, দুজনের কোয়ালিটির মধ্যে যে কার গুরুত্ব এখানে। যে মেয়ে ম্যাথ ধরতো না, সে ম্যাথ ছাড়া কিছু ধরে না। আমি দেখুন আরো সবাইকে পড়াই, ও হয়তো অন্য অনেক জায়গাতেই পড়ে, কিন্তু আমার কাছে আসার পরে এই জিনিসটা কেন হলো, কারণ আমার কাছে আসার পরে ও নিজের চেষ্টাতে শুধু আগে যেটুকু ম্যাথ হতো তার থেকে বেশি বেশি, আর কিচ্ছু না বন্ধুরা, শুধুমাত্র বেশি সময় দিত। ক্লাসে এসে একটু মন দিত, আর বাড়ি থেকে একটু সময় দিত। দিয়ে যখনই হলো মন দেওয়া এবং সময় দেওয়া, এটা যখন হতে থাকলো না, তারপরে কি হলো, ওর একটাতে ভালো লাগা তৈরি হয়ে গেল। মানে কিরকম বলুন তো, একটা খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আছে। গার্ডিয়ান্স মিটিং হচ্ছে স্কুলে, ছেলে স্কুলে আসে না, স্কুল থেকে ডেকে পাঠিয়েছেন বাবা মাকে, বাবা মা দুজনই হাজির। বাবা মা বলছে ছেলে আপনারা স্কুলে আসে না। আমি আমি তা আসি না কেন, মানে তার কারণ জানতে চাইছেন যে কেন স্কুলে আসে না। তো ছেলেটা বলছে যে আমি পড়া বুঝতে পারি না। এখন টিচার বলছে যে ও স্কুলে আসে না তার কারণ, ছেলেটা বলছে আমি পড়া বুঝতে পারি না, টিচার বলছে স্কুলে আসে না তাই বুঝতে পারে না, ক্লাস করে না তাই বুঝতে পারে না। এখন ঘটনা হচ্ছে স্টুডেন্ট বলছে যে আমি বুঝতে পারি না তাই ক্লাস করি না, টিচার বলছে যে ক্লাস করে না তাই বুঝতে পারে না। এবার কোনটা সত্যি আপনি বলুন? মানে একটা স্টুডেন্ট ক্লাস করে না তাই বুঝতে পারে না, নাকি বুঝতে পারে না তাই ক্লাস করে না? দুজন দু অ্যাঙ্গেলে কিন্তু একদম সঠিক। ছেলেটি বলছে আমি স্যার আমি পড়া বুঝতে পারি না তাই ক্লাস করি না, টিচার বলছেন ও ক্লাস করে না তাই বুঝতে পারে না। হ্যাঁ। ঘটনা তাই, টিউশন টিচারকে বেতন দেয় না বলে টিউশন টিচার আসে না, নাকি টিউশন টিচার আসে না বলে বেতন দেয় না, ঠিক আছে? জিনিসটা একই। তো ব্যাপারটা হচ্ছে দুটো দুই অ্যাঙ্গেলেই সত্যি। কিন্তু যদি ভীষণ ভাবে এটাকে তাত্ত্বিক আলোচনা করে দেখা যায়, মানে অনেক উত্থান পতন, মুরগি আগে না ডিম আগে, এরকম একটা কোশ্চেন আছে কিন্তু, যে মুরগি আগে না ডিম আগে। মুরগি না থাকলে ডিম আসতো না, ডিম না আসলে মুরগি হতো না। কারণ মুরগি তৈরি হয়েছে ডিম থেকে, যেহেতু হয় তার ডিম আগে এসেছে। আবার বলছে ডিম যদি আগে আসবে তাহলে মুরগি কোথা দিল, কারণ ডিমটা তো পারে মুরগিতে, মুরগির ডিমের কথা বলছি। তো এগুলো হচ্ছে ভীষণ কন্ট্রোভার্সিয়াল। কিন্তু বিশাল যদি তাত্ত্বিক আলোচনা করা যায় তাহলে দেখা যায় যে বাস্তবে ছেলেটি স্কুলে আসে না বলে শেখেন। কারণ আমি যদি কোনো কিছু না জানি, কোনো কিছুই মনে করুন আমি কিছুই জানি না, কোনো একটা জিনিস সম্পর্কে জানতে গেলে আমাকে তো সেই জিনিসটার ধারে যেতে হবে। এই কিন্তু সেম টাইপ কিন্তু অনেক অনেক আছে, আমার সাথে অনেকের অনেক এরকম আলোচনা হয় যে কোনটা আগে পড়ে। সিনেমাতে, এই যে সিনেমাতে মনে করেন বিভিন্ন রকম উল্টোপাল্টা সিন দেখানো, নগ্নতা আছে সিনেমাতে। তো কেউ কেউ বলে যে পাবলিকের ডিমান্ড আছে বলে নগ্নতা দেখানো হয়, কেউ কেউ বলে যে না,
নগ্নতা দেখানো হয় বলে পাবলিকের ডিমান্ডটা বাড়ে। ঘটনা হচ্ছে যে সাপ্লাই আগে না ডিমান্ড আগে, মানে কোনো জিনিসের আগে ডিমান্ড তৈরি হয়েছে নাকি আগে সাপ্লাই হয়েছে। ভাবতে হবে যে ডিমান্ড কখনো তৈরি হতে পারে না, আগে কিন্তু সাপ্লাইটা। মানে আমাকে হঠাৎ করে কেউ যদি বলে গোবরের বড়া খেতে হবে, ঠিক আছে, বেসনের বড়া নয় গোবরের বড়া খেতে হবে, আমি কখনো ভাববো যে আমার গোবরের বড়া খেতে হবে? আদৌ গোবর দিয়ে বড়া করা যায়? এটা আমি কখনো ভাববো? যদি কোনো রেস্টুরেন্ট কোনোদিন এরকম একটা রেসিপি বানিয়ে আমার সামনে দেয়, গোবরের বড়া বানিয়ে, একদিন খেয়ে দেখলাম আরে গোবরের বড়া তো হেভি সুন্দর লাগছে, তাহলে গোবরের বড়া দিয়ে যদি পরের দিন আমি তরকারি করি তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। তো যে গোবরের বড়া সাপ্লাইটা আগে হলো, আমি খেলাম, বুঝলাম এটা টেস্টি, তারপর কিন্তু আমি গোবরের বড়া দিয়ে তরকারি, গোবরের বড়া চাটনি, গোবরের দিয়ে এইসব খাওয়ার ডিমান্ড আমার হবে। মিনিমাম চিকেনের ডিমান্ড আগে ছিল, মিনিমাম চিকেনের ডিমান্ডটা, তারপরে চিকেনের বিভিন্ন আইটেমের ডিমান্ড তারপরে হয়েছে, এই সাপ্লাইটা আগে ছিল চিকেনের। তার মানে যে কোনো জিনিসের সাপ্লাইটা আগে প্রয়োজন, ঠিক আছে। এবার একটা টিচার যখন পড়ায় সাপ্লাই দেবে, তো সেটা নেওয়ার জন্য তো স্টুডেন্টকে আসতে হবে। আমি যে পড়াবো, আপনার যে ম্যাথটা ভালো লাগার ব্যাপারটা তৈরি হবে, আপনি যদি আমার কাছে না আসেন, না পড়েন, তাহলে আপনার ভালো লাগাটা তো কোনো দিনই তৈরি হবে না। তো প্রথমে কোনো জিনিসই ভালো নাও লাগতে পারে, আমার কাছে থাকতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, দিয়ে ভালো লাগাতে হবে। তারপরে দেখবেন বা অঙ্কের প্রতি একটা প্রেম এসে গেছে, অঙ্ক ছাড়া ভালোই লাগবে, ঠিক আছে। তো 48-এর পর থেকে একটু অন্য টাইপের আছে, মানে 48, 49, এটা খুব পরীক্ষা আসে বলে এটা আমি পরের দিন করাবো, সময় নিয়েই করাবো। আজকে যেটা 35 আমাকে বলেছেন, যে সেই 35-এরটা অনেকের নাকি অসুবিধে হচ্ছে, আমি আরেকবার বলে দিই যে এ নাম্বার when divided successively by 4 and 5, a number when divided বা ডিভাইড সাকসেসিভলি বাই 4 and 3, একটা সংখ্যাকে যখন সাকসেসিভলি ডিভাইড করা হচ্ছে, দেখুন সাকসেসিভলি ডিভাইড মানে আমি বলেছিলাম আনুক্রমিক ভাবে ডিভাইডেশন করা, ঠিক আছে। মানে একটা সংখ্যাকে, এই সংখ্যাকে যখন সাকসেসিভলি ডিভাইড করছি, দিয়ে একটা তো ভাগফল পেলাম, এই ভাগফলটাকে কি করতে হবে, এই ভাগফলটাকে কিন্তু আবার 5 দিয়ে ভাগ করতে হবে। এটাকে বলা হয় সাকসেসিভলি ডিভাইডেশন, মানে আনুক্রমিক ভাবে ভাগ করা। এবার 4 এবং 5 দিয়ে, আগে 4 তারপরে 5, তার মানে আমাকে এই জিনিসটা জানতে হবে যেটা কি, এটা না বার করতে পারলে আমি ভাগফল পাবো না, ভাগফল যদি না পাই তাকে আমি 5 দিয়ে ভাগ করতে পারবো না, এবং কোনোবারে আমার অবশিষ্ট তৈরি হবে না। কোশ্চেনটা হচ্ছে এ নাম্বার, মানে এইটা সেই নাম্বারটা কত, এ নাম্বার when successively divided by 4 and 5, যখন এই কোনো একটা নাম্বারকে 4 এবং 5 দিয়ে আনুক্রমিক ভাবে ভাগ করব, leaves the remainder as 1 and 4, তাহলে কত দিচ্ছে, রিমাইন্ডার 1 হচ্ছে প্রথমবারে, দ্বিতীয়বারে 4, খুব সম্ভবত তাই আছে বোধ হয়, হ্যাঁ 1 and 4 রেসপেক্টিভলি। এটা হচ্ছে আমাকে ডেটা দিল, অঙ্কটার ডেটা সেন্টেন্স এটা। এবার কোশ্চেন সেন্টেন্স কোনটা বলছে, যদি তাই হয়, কিন্তু যখন এটাকে সাকসেসিভলি ডিভাইডেড বাই 5 and 4, মানে আমি আগে যদি 5 দিয়ে ভাগ করি তারপরে 4 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত হবে, মানে উত্তর জানতে চাইছে ফাইনালি এই বাবুকে আর এই বাবুকে সেকেন্ড স্টেজে, দ্বিতীয়বারে। তার জন্য আমি কি করব, আমাকে প্রথমে বিভাজ্যটা বার করা দরকার। কোনটা, আমাকে এইটা বার করা দরকার, কারণ একে না পেলে কোনো কিছুই হবে না। তো এটা বার করার নিয়ম আমি কি বলেছিলাম, এটা সূত্র R1 প্লাস R2 ইন্টু D1 প্লাস D2। আমার কাছে তথ্য কোনটা আছে, 4টে জিনিস, ভাগ করার 2টো জিনিস আর 2টো অবশিষ্ট, আর আমার কাছে সূত্রতে ওই 4টে জিনিসেরই প্রয়োজন। R1 মানে হচ্ছে রিমাইন্ডার 1 নিলাম, প্লাস R2 মানে হচ্ছে রিমাইন্ডার 2 মানে 4 দিয়ে গুণ, এর সাথে গুণ, কিন্তু R1 প্লাস R2 কে একসাথে ভাববে না, R1 প্লাস R2টা কিন্তু এর সাথে, R2 ইন্টু D1 প্লাস D2, D1 মানে ডিভিজর 1, প্রথম যে ভাজক, ডিভিজর 1 তার মানে কত 4, প্লাস ডিভিজর 2, D2 মানে হচ্ছে কত 5, এইটা হবে উত্তর। মানে ভাজ্যটা বার করব। এবার কি দাঁড়ালো, 1 প্লাস এটা 5 আর 4 9, 4 9 36, এটা গুণ আগে হবে, 4 ইন্টু 9 যদি এরকম আমরা লিখি, তাহলে বদমাসের নিয়ম অনুযায়ী বা সিম্পলিফিকেশনের নিয়ম অনুযায়ী গুণটা আগে হয়, 4 9 36, তার সঙ্গে 1 যোগ হয়ে গেল 37। এই যে আমি 37টা পেলাম, লাল কালিটা কই গো, হ্যাঁ একটু হচ্ছে না দাও, এই যে আমি 37টা পেলাম না, এটা আমার দরকার ছিল 37, ঠিক আছে। এই 37টা যখনই পেলাম, এবার আমি জাস্ট একবার চেক করে নিচ্ছি যে 4 দিয়ে 37কে ভাগ করলে কত হয়, স্টারের জায়গায় দেখুন 4 9 36, রইলো কত 1, ঠিক আছে মিলে গেল।
এবার এই 9 তখন এখানে 9 কে ভাগ করছে আমি কত দিয়ে, 5 দিয়ে। 5 একে 5, রইলো কত, 4। দেখুন তার মানে আমার এই দুটো জিনিসই ম্যাচ করেছে, যেটা আমাকে ডেটা বলে দিয়েছিল, এটা বার করে নিলাম তার জন্য। যখনই আমি 37 পেয়ে গেলাম, এবারে আমাকে যে কোশ্চেনটা করেছে যে 37 কে, ওই 37 কে যদি আমি সাকসেসিভলি ডিভাইড করতাম আগে 5 দিয়ে তারপরে 4 দিয়ে, তাহলে কত হতো? তাহলে 5 7 35, রিমাইন্ডার কত হতো, 2। একটা উত্তর পেলাম। এবার এই 7 কে কত দিয়ে ভাগ করব, এই 7 কে এবারে 4 দিয়ে ভাগ করব। 4 একে 4, রিমাইন্ডার কত পেলাম, 3। এইবার দ্বিতীয় উত্তরটা পেলাম। তাহলে আমার উত্তর কত হবে, সাকসেসিভলি যদি আমি ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার্স উইল বি 2 and 3। কোন ডিজিট চেঞ্জ করলে? ডিজিট চেঞ্জ করলে না, তা কেন মিলতে যাবে? ডিজিট চেঞ্জ করলে মানে সাকসেসিভলি যখন আমরা ভাগ করছি, তা কেন হতে যাবে? এটা তো এটাই সিস্টেম। তাহলে না, সেটা সেটা তো হবে না, আমাকে প্যাকেজ হতে হবে তো। আমাকে একটা অঙ্কটা দেখুন, অঙ্কটা তৈরি করতে চাইছেন তো, ঠিক আছে, আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমাকে একটা প্যাকেজ, মানে 4 দিয়ে ভাগ করব, ভাগফলটা আমি পরে সাকসেসিভলি প্রথমে 4 দিয়ে করলাম, পরে 5 দিয়ে ভাগ করবো। তো 5 দিয়ে ভাগ করতে গেলে নিশ্চয়ই 5-এর থেকে মিনিমাম বড় একটা ভাগফল তো হতে হবে। তো সেই রকম আমি যদি করি, ঠিক আছে, আমি অঙ্কটা তৈরি করে দেখাচ্ছি একটা। মানে এটা হচ্ছে একটা প্যাকেজ, যে 4 দিয়ে আমি 37 কে ভাগ করব, 9 ভাগফল হবে, তারপরে 1 অবশিষ্ট থাকবে। এটা হচ্ছে একটা প্যাকেজ। কেন হবে না? নিশ্চয়ই হবে। অঙ্ক তৈরি করতে হবে, কিন্তু সেই রকম ভাবেই তৈরি করতে হবে। যদি না হয় তাহলে জানবেন ওটা ম্যাচ করছে না, যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা ম্যাচ করছে না। অঙ্ক তৈরি করা তো ওই জন্য তো সহজ নয়, অঙ্ক তৈরি করা ভীষণ কঠিন। আমি মনে করুন প্রথমে আমি রিমাইন্ডার তো একটু বড় হতে হবে, আমি প্রথমে কাউকে 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে আর 2 দিয়ে আমি ভাগ করবো। আমি ধরে নিচ্ছি 6 দিয়ে আর 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে, এটা আমি ধরে রেখে দিলাম। তাহলে এখানে মোটামুটি যদি আমি বসাতে চাই, যে আমি এখানে হয়তো 10 বসাবো, তাহলে 3 3 9 হবে, রিমাইন্ডার হবে 1। আর যেহেতু 10 বসালাম, 10টা আমাকে এইখানে যদি আমি দিই, তাহলে এই জায়গায় কত হতে হবে, এই যে 60 হতে হবে। যখন আমি বলছি দেখুন 60টা তো মিলে যাচ্ছে, তাহলে এখানে রিমাইন্ডার থাকছে না, তার মানে আমাকে চেঞ্জ করে আসতে হবে এই জায়গায়। হ্যাঁ কি, এখানে যদি আমি 62 করি, ঠিক আছে, এখানে যদি আমি, হ্যাঁ 60-এর জায়গায় এই যে, আচ্ছা যেটা আমি পেলাম এটা তো মিলবে, 6 10 60 আমার হয়ে গেল। এবার আমি কি করব, আমি রিমাইন্ডারটা আমি যা খুশি রাখতে, আমি যদি মনে করি আমি 3 রিমাইন্ডার রাখবো, না 3 রিমাইন্ডার না রাখি, আমি হয়তো, হ্যাঁ যেটা রঘু স্যার বললেন যে আমি 2 রিমাইন্ডার রাখি, তাহলে এটা 62 করে দিই। দিয়ে কত, যে 6 10 60 হয়ে গেল, 2 রিমাইন্ডার রইলো। এবার যদি আমি অঙ্কটা তৈরি করি, যে এর নাম্বার মানে 62 when successively divided by 6 and 3 leaves the remainder as 2 and 1 respectively, হলো। কিন্তু যদি আমি উল্টোটা করতাম, যে আগে 3 দিয়ে পরে 6 দিয়ে করতাম, তাহলে কত হতো? তাহলে এবার ওই 62-কে যেহেতু আমি পেয়ে বসে আছি, 62-কে আগে যদি 3 দিয়ে করি, তাহলে 3 কুড়ি 60 হয়ে গেল, 2 রইলো। আর 20-কে যদি আমি 6 দিয়ে করি, তাহলে 3 6 18 হয়ে গেল, 2 রইলো। তাহলে দুবারেই রিমাইন্ডার হচ্ছে 6। এবার সূত্রটা দিয়ে যদি আমরা যদি দেখাই, সেটা হচ্ছে R1 প্লাস R2 সব জায়গাতে যে মিলবে তার কোনো মানে নেই, কারণ এটা একটা প্যাকেজ, সুন্দর একটা প্যাকেজ হয়, ঠিক আছে। তবু দেখি আমাদের মেলার কিন্তু কথা। R1 মানে রিমাইন্ডার 1 2, প্লাস রিমাইন্ডার 2 মানে হচ্ছে 1, আর ডিভিজর মানে 6 আর 3, 6 প্লাস 3 যদি হয় আমাদের, তাহলে 9, এটা 11 হচ্ছে না, তার মানে এই সেটিংটা নেই, তার মানে এটার এই সেটিংটা নেই, সেটিংটা অন্য চেঞ্জ হবে। কিন্তু যেটা আপনাদের প্রশ্ন, মানে অনেকে যেটা অঙ্ক তৈরি করতে চেয়েছেন, তৈরি করতে গিয়ে দেখলেন হলো না, তার মানে আমার এই যে সেটিংটা দিয়েছিলাম, এই সেটিংটার মধ্যে এটা আসছে। এগুলো এক একটা প্যাকেজ হয় টাইপের, সব অঙ্ক যে হতে হবে তার কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে। তো তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এটাকে চেঞ্জ করে করে এসে দেখতে হবে যে কোন জায়গায় সেটিংটা আছে, যেটা আছে সেটাই এখানে আসবে। এবার ঘটনা হচ্ছে যে এই অঙ্কটা যদি আপনাকে হুবহু দিয়ে দিত, এটা হতে পারে যে আমার রিমাইন্ডার এক্ষেত্রে দুটোই সেম হয়ে গেছে, এটার মধ্যে রয়ে গেছে, বা 6 এবং 3 দিয়ে ভাগ করা সাকসেসফুলি ডিভাইডেশন করলে এরকম ভাবে আসবে না। তার মানে এই নয় যে পরীক্ষার হলে যে অঙ্কটা থাকবে সেটাতে ফর্মুলা করে আসতে গেলে আসবে না, সেটা কিন্তু কখনোই নয়। মানে এই ফর্মুলা করে যেটা আসবে
সেটাও কিন্তু আপনাকে হতে হবে, সেটিংটা ওইভাবেই তৈরি। সুতরাং এটা নিয়ে চিন্তা করতে হবে না যে আমার কি হবে, শুধু আপনারা এটুকু ভাববেন যে আমার এই ভাজ্যটাকে বার করতে গেলে ওই ফর্মুলা থেকে যেটা হবে সেটা ম্যাচ করবে। মানে আপনি ইন ফিউচার এটা, এই যে আমি একটা বসে বানালাম তো দিয়ে দেখলাম হলো না, আমি বসে বসে আরো বানাই, দেখবেন কখনো না কখনো কোনো না কোনোটা টাচ করে গেল, ম্যাচ করে গেল, ব্যাস সেটাই পরীক্ষা দিয়ে দিল। আর পরীক্ষা যেটা দেবে সেটা ফর্মুলা থেকে পুট করে আপনি ব্যাকে গিয়ে দেখবেন ওটা হুবহু সেম হচ্ছে, অসুবিধার কিছু নেই। তো এটা একটা ভালো হোম টাস্ক পেলেন। মোটামুটি সারা দিন ধরে যখনই সময় পাবেন একবার করে বই খাতা নিয়ে বসে একটা করে অঙ্ক চেক করে দেখে নিলেন যে হচ্ছে কিনা, যদি হয়ে যায় ভেরি গুড। কিন্তু এই যে লাস্ট আমরা যে উদাহরণটা ধরলাম 62 যেটা বানালাম, এটা কিন্তু আমাদের এই পদ্ধতিটা ঠিক আছে, যে সাকসেসফুলি ডিভাইড করতে গেলে আমরা যেটা পাচ্ছি সেটা করা যাচ্ছে। এবার এই 6 আর 3 না দিয়ে আমি যে 6 আর 3 যেহেতু এটা মৌলিক সংখ্যা দিয়ে দিলাম, আপনারা যদি এমন করেন মানে যৌগিক সংখ্যা না দিয়ে যে দুজনের মধ্যে একটু চেঞ্জ করে দেন, যেমন 4 আর 5 দিয়ে ভাগ করছিলাম তো ওরকমই একটা মৌলিক একটা যৌগিক ভাগ করে দিয়ে একটা উদাহরণ ধরে দেখবেন, আমার মনে হয় মন বলছে হবে, আপনাদেরও আশা করি মন বলবে হবে।